20 দিন তুমি জেলে ছিলে? মানে এর যে কি যন্ত্রণা, আমি যখন জেলের ভিতরে ঢুকলাম তখন আমি জেলের বাইরে থাকার মর্মটা বুঝলাম। আমাকে যে ঘরটায় দিয়েছিল ওখানে কম করে 150 জন থাকতো। মানে তুই যদি চিত হয়ে এভাবে শুস তাহলে শুতে পারবি না। জেলের রুটিও দিত, সেই রুটি খাওয়ানোর চেষ্টা করলো, হনুমানগুলো পর্যন্ত রুটি খেলো না। মা বাবা বন্ধু রিলেশনশিপ যে কতটা ভাইটাল ওই গাঢ়দের মধ্যে তুই বুঝতে পারবি। আমার লিটারেলি তখন আর কিরকম টাইপের একটা অবশ টাইপের হয়ে গেছে, আমি হয়তো আর বেরোবো না এখান থেকে। আমাকে রাসেলস ভাইপার কামড়েছিল, সেই সাপটা যদিও ড্রাই বাইট ছিল, আমি লাকি ছিলাম যে ওটা বিষ ঢালতে পারেনি। মানুষের মধ্যে কুসংস্কার রয়েছে সাপে সাপে জড়িয়ে যায়, ওটা মিলনের আগে পুরুষে পুরুষে লড়াই হয়। ঘরের মধ্যে ঘরচিতি সাপে কামড়ে দিয়েছে, সে ওই সাপ নিয়ে চলে গিয়েছে হসপিটালে। এটা তো নন ভেনামাস, ভেনামাস নেকো নিয়ে চলে আসে, মানে হয়তো গোপর সাপে কামড়ে দিয়েছে। চ ডাক্তার, সিনেমায় আরেকটা জিনিস দেখায়, সাপ কামড়ালো চুষে বিষ বার করে দিল। এটাও বাস্তবে হয়। সাপের বিষ দিয়ে রিসেন্টলি একটা ইউটিউবারের থ্রুতে খবর বেরিয়েছিল নাকি নেশার কিছু একটা হয়। হ্যাঁ, অনেক বইয়ে ভুলভাল লেখা থাকে, ছোটবেলা থেকে আমরা পড়ে আসি না যে সাপ কামড়ালে তার উপর বাঁধন দিতে হয়। হ্যাঁ, এটার কোনো লজিক নেই। একটা সাপ উদ্ধার করেছি, এমন একজন বলছে দাদা একটু আমার কাছে দুধ কলা আছে, একটু খাইয়ে দিন না, তারপর আপনি ব্যাগের মধ্যে পুরুন সাপটাকে। সাপ অ্যাকচুয়ালি দুধ খায় না, দুধ খেলে সাপটা মরে যাবে। ভাই আজকের পডকাস্টটা নেক্সট লেভেলের হয়েছে। একজন সাপ এক্সপার্ট এসেছে, যারা আর কি বাড়ি ঘর ধরে সাপ টাপ ঢুকে গেলে বা কোনো জায়গায় যদি কোনো সাপের উপদ্রব হয় তো সেই সাপগুলোকে সেখান থেকে রেস্কিউ করে সেফ জায়গায় আমাদের ছেড়ে দেয়। এরমই একজন সর্পমিত্র যার নাম হলো শাশ্বত দা, তিনি এসেছেন। আর ভাই দাদার স্কিল দেখলে পাগল হয়ে যাবে। হাত দিয়েই কোবরা ধরে নিচ্ছে, তারপরে ইন্ডিয়ান রক পাইথন থেকে শুরু করে প্রত্যেক রকম সাপের সাথে এক্সপিরিয়েন্স আছে। আর রিসেন্টলি একটা চন্দ্রবোরা সাপকে রেস্কিউ করতে গিয়ে তার হাতেও কামড়ে নেয়, তো আমরা সেটারও এক্সপিরিয়েন্স জানবো। কিন্তু এই সাপ রেস্কিউ করতে গিয়ে শাশ্বততাকে জেলও খাটতে হয়। জেলের এক্সপিরিয়েন্স তো জানবোই, তার সাথে আমরা জানবো এক্স্যাক্টলি কি কারণ ছিল। আর সব থেকে বড় কথা, তোমরা অনেক কিছু লাইফের ব্যাপারে শিখতে পারবে শাশ্বততা এই এক্সপিরিয়েন্স শুনে। কিন্তু তার আগে আমাকে বলো যে এই লেন্স কাটের আইওয়ারটা পরে আমাকে কেমন লাগছে। এখানে একটা সুন্দর, যেমন কি দেখতে পাচ্ছ আমাদের সানগ্লাস আছে। এই সানগ্লাস গুলো দুটোই পাওয়ারেও পেয়ে যাবে, তার সাথে 0 পাওয়ারেও পেয়ে যাবে। একদমই স্কিন ফ্রেন্ডলি এবং রিচ অ্যাসিটেড ফ্রেম, ফ্লেক্সিবল তো আছেই, তার সাথে হিঞ্জেস গুলো ডিউরেবল, অ্যাডজাস্টেবল সিলিকন নোজ প্যাডও পেয়ে যাবে। তারই সাথে ইট হ্যাজ ড্রপ এন্ড টেম্পলেস ফর স্নাগ ফিট। এগুলো বেসিক্যালি পোলারাইজ লেন্সেস হয়, যেই কারণে চোখে বেশি স্ট্রেস পড়বে না, বা তোমার যে গ্লেয়ার হয় না লাইটের, সেটা একদম মিনিমাম থাকবে। আমরা লেন্স কাটের শপে গিয়ে ডিফারেন্ট শেপ আর ডিফারেন্ট টিন্টস এর মধ্যে থেকে এই দুটো সানগ্লাস চুজ করেছি। তার মধ্যে একটা শাশ্বততাকে আমরা গিফটও করেছি। শাশ্বততাকে পুরো পুরো হিরো লাগছিল। তোমরা পেয়ে যাবে বাই 1 get 1 প্লাস ফ্রি গোল্ড মেম্বারশিপ ইন লেন্স কার্ট গোল্ড রাশ সেল। তার সাথে পেয়ে যাবে ফ্রি কন্ট্যাক্ট লেন্সেস ফ্রম লেন্স কার্ট। অফার ভ্যালিড অন ক্লিয়ার অ্যান্ড কালার লেন্সেস। খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে তুমি এরকম স্টাইলিশ সানগ্লাস পেয়ে যাবে। তো ডেসক্রিপশনে লিঙ্ক আছে দুটো ডিজাইনের, তোমরা একবার দেখে আসতে পারো। তোমার একটা ভিডিওতে দেখলাম, লাস্ট ভিডিওতে একটা কোবরা ছিল, ঠিক আছে, আর তুমি ওর সামনে গিয়ে তোমার যে টেকনিকটা ছিল ওটা একটু মানে বেশ ইউনিক টেকনিক ছিল। কারণ আমরা তো জানতাম যে বিনা বাজালে তাহলে তোমার সাপরা টেম হয়, কিন্তু তুমি পা দিয়ে একটা মুভমেন্ট দিচ্ছিলে আর সেটা দিয়ে সাপটা এরকম মাথা ঘোরাচ্ছিল তোমার পায়ের সাথে। তারপরে মাঝে মাঝে বুটটাকে সামনে আনছিল, ছবল মারতে যাচ্ছিল, বুটটা সরিয়ে দিচ্ছে। তো এই ব্যাপারটা কি থাকে এই টেকনিকটা? অ্যাকচুয়ালি কোবরা কি বলতো, মানে কোবরা হচ্ছে হ্যান্ডেলিং সব থেকে ইজি, আর আমরা কোবরাটাকে সব থেকে বেশি ভয় পাই, যেহেতু একটা হুড থাকে, ফনা থাকে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে মানে কোবরা হ্যান্ডেলিং কেন ইজি বললাম, কারণ কোবরা পয়েন্টেড দৃষ্টিটা ওর মানে একদিকেই দৃষ্টি ফোকাস থাকে, এবং যেটা মুভ করবে সেইটার দিকে তাকাবে। এবং যেহেতু ওদের দৃষ্টি সেইভাবে কিছুটা কালার ব্লাইন্ড বলা যেতে পারে, কারণ ওরা আমরা যেরকম লাল নীল সবুজ হলুদ দেখি, ওরা কিন্তু সেভাবে দেখে না, ওরা ব্ল্যাক কালারটা বেশি ওদের চোখে ধরে আর কি। এবং সেটা যদি মুভ করে তাহলে তো অবশ্যই ওই দিকেই সব থেকে ভালো ইয়ে থাকবে। তো যে কোনো মুভিং অবজেক্ট, এই যে তুই ইয়ের কথাটা বললি যে বাঁশি, সাপুরিয়াটা বাজায়, বিন, হ্যাঁ, বিনটাকেও যদি তুই এভাবে সোজা বাজিয়ে রাখিস ও কিন্তু তাকাবেই না, মানে ও ওই দিকে ফোকাস থাকবে না। বিনটাকে দেখবি করে নাড়ায়, মুভ করে। তো ওখানে বিনের জায়গায় আমি পা নড়াই, পাটাকে নড়াই, অবশ্যই একটা সেফ ডিস্টেন্স থাকে, তা নাহলে তো পায়ে ছোবল লেগে যাবে। হ্যাঁ, সেটা হয়তো ক্যামেরার ওপর থেকে দর্শকরা হয়তো বুঝতে পারে না, কিন্তু যথেষ্ট সেফ ডিস্টেন্স থাকে। আমাকে একটা এটাই এক্সপিরিয়েন্স, মানে কতটা দূর থেকে মানে বাইট করলে কতটা ডিস্টেন্সে আমি সেফ থাকবো সেইটা আমাকে ক্যালকুলেট করে নিতে হয়, সেই সেফ ডিস্টেন্সে থাকতে হয়। এবং তার সাথে কিছু টেকনিক তো অ্যাপ্লাই করতেই হয়, যেটা বললাম না যে মুভ করাই ও ওইটার দিকেই মুভ করে থাকে। এর ফলে পাটা যেরকম এরকম নাড়াবো ও হুডটাকে এরকম এরকম করে নাড়াবে, মানে সামনের দিকে যেটা কেউ ফোকাস করেছে ওইটা যেদিকে মুভ করবে কোবরাও মানে সেরকমভাবেই নড়বে। আর মাঝে মাঝে তোমার বুটে দেখছিলাম ছবল মারতে আসছিল, তুমি পাটা সরিয়ে নিচ্ছিলে,
তো ওটাও মানে এরম ভাবে প্রথমে এম করছে নাকি, আচ্ছা এরম মুভমেন্ট হচ্ছে এরম হ্যাঁ 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 এরম পুরো ব্যাপার থাকে? হ্যাঁ, বুটটাকেই এম করছিল। এবং অবশ্যই বুট যখন পরি তখন সেটা বাইট প্রুফ বুট পরি, মানে যদি বুটেও যদি বাইট পড়ে আর কি অসুবিধা কিছু হবে না। তো ওটা একটু আলাদা টাইপের বুট নাকি? হ্যাঁ হ্যাঁ, ওগুলো মানে লেদার এবং শক্ত টাইপের, বেশ মানে প্রোটেকশন, ভালোই প্রোটেকশন থাকে। আর তুমি যে বলছিলে না নাগিন, তারপরে সিনেমা, তো বাংলা সিনেমা একটুখানি আগে বেশি একটু এই সাপ রিলেটেড সিনেমা খুব হিটও করতো, আর এখনো নাগিন সিরিয়াল টিরিয়াল খুব হিট করে। তো ওখানে এই যে মানুষদের সাপের প্রতি একটা ভয়ের জন্য লোকজন দেখে নাকি একটা আকর্ষণ আছে? অবশ্যই ভয়টা একটা মারাত্মক একটা এন্টারটেনমেন্ট। আমরা ভয়ের হরর মুভিগুলো হিট করে দেখি, যারা এক একটা থাকে মানে 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 মানুষ তার পছন্দের ক্যাটাগরি বিভিন্ন রকম হতে পারে। হররের কিন্তু একটা ভালো একটা মাস রয়েছে হরর দেখার জন্য। তো মানুষ সবসময়ের জন্য এন্টারটেইনড হতে চায়। তুই একরকমভাবে এন্টারটেইন করিস মানুষজনকে, আমি আর একরকমভাবে এন্টারটেইন করি। মানে আমি অবশ্যই মানুষকে আমি সচেতন করি, তবে মানুষ দেখেও কিন্তু ওই জায়গা থেকে যে মানুষ ভয় পায় সাপটা থেকে। অ্যাকচুয়ালি সাপ ভয়েরই জিনিস। সাপ দেখে কিন্তু আমিও ভয় পাই। আমি ধরি মানে বিরাট বড় হুলো হয়ে যায়নি, আমি ধরি কিন্তু সাপ দেখে আমিও ভয় পাই, এটাই রিয়ালিটি। এবং ভয় পাই বলেই হয়তো কাজটা আমি ঠিকভাবে করতে পারছি। যেদিন মন থেকে ভয় উড়ে যাবে সেদিন হয়তো আমিও তো এই কারণে বলছি ভয় থাকা ভালো, এবং ভয় থেকেই মানুষজন দেখে। কিন্তু কিছু কনসেপ্ট থাকে আগেকার সিনেমাগুলোতে বা এখনো নাগিনে, যে মানুষ সাপ হয়ে যাচ্ছে, ইচ্ছাধারী নাগিন, হ্যাঁ, তারপরে রূপ চেঞ্জ করে নিচ্ছে। তো এগুলো কি একদমই আমাদের ক্রিয়েটিভিটি থেকে না, এর পেছনে একটা কোনো ইয়ে আছে? অবশ্যই, মানে বিভিন্ন ধর্মে বিভিন্ন রকম সাপ নিয়ে স্টোরি রয়েছে। তো আমাদের এখানেও যে ওই ইচ্ছাধারী নাগিন বা কাল নাগিনী, মনসা মঙ্গলের যে কাহিনীটা, এই কাহিনীগুলোও কিন্তু সবই কল্পকাহিনী। মানে এগুলো কল্পনাতেই রয়েছে, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। মানে ওই কনসেপ্টটা মানে তোমার একদমই মানে জাস্ট ফর এন্টারটেনমেন্ট। হ্যাঁ, আর সিনেমায় আরেকটা জিনিস দেখায়, সাপ মানে সাপ কামড়ালো, তারপরে চুষে 20 বার করে দিল, 20 বার করে এরকম করে করে একদম ঠিক করে দিল। এটাও বাস্তবে হয় না, হয় না? না, একদমই হয় না। কারণ আমি যেখানে যেখানে আমি রেস্কিউয়ে যাই, আমি সেখানেই আমি মানুষজনকেও বোঝাই, এবং দর্শক যারা থাকে তাদের উদ্দেশ্যেও আমি একই বার্তা দিই যে সাপে কামড়ালে কি করবেন আর কি করবেন না। তার মধ্যে এই যে চুষে বার করার কনসেপ্টটা একদমই করবেন না। কেটে দেবেন সেটাও করবেন না, বাঁধন দেবেন সেটাও করবেন না। তাই? কারণ ওটাগুলো হবে না, একদমই না। কারণ বাঁধন দিয়ে বিষ আটকানো যাবে না। আর বাঁধন দিতে দিতেও তো অ্যাটলিস্ট 2-4 মিনিট তো লেগেই যায়, ততক্ষণে কিন্তু বিষ উঠেই যায়। মানে এমন তো না যে ওটা খুব স্লো আস্তে আস্তে ওঠে, কারণ ব্লাড তো আমাদের শরীরে ফ্লো হচ্ছেই, তাই না? তো সেই বাঁধন দিতে দিতে কিন্তু বিষ অলরেডি চলে যায়। বাঁধন দিয়ে কি হয়, অজান্তেই ক্ষতি করে দেওয়া হয় আরও। বিশেষ করে ভাইপার জাতীয় সাপের বাইট হলো, ধর রাসেলস ভাইপার, চন্দ্রবোড়া, ধর আমার আঙুলে কামড়ে দিল, আমি এখানে বাঁধন দিলাম, তার উপরে আরও একটা বাঁধন দিলাম এক্সট্রা প্রিকশন ভেবে, মনে মনে ভাবছি যে বিরাট কিছু হচ্ছে। অ্যান্টিভেনাম আমার শরীরে ঢুকতে হয়তো টাইম লেগে গেল ঘন্টা 3, আরও বেশি যদি গ্রাম অঞ্চল হলে হয়তো হসপিটাল থেকে অনেকটা দূরে থাকে, সেক্ষেত্রে আরও টাইম লেগে যেতে পারে, যে কারণে মারাও যায়। তো এই ক্ষেত্রে কি হয়, যদি কোনো কারণে পেশেন্টটা বেঁচেও যায় না, ওই যেটুকুনি বাঁধন দিয়েছিল ওইটুকুনি কেটে বাদ দিতে হতে পারে তাকে, রক্ত, কারণ গ্যাংরিং হয়ে যায়। হিমোটক্সিক ভেনাম না, ওটা হচ্ছে ব্লাড কর্পাসেলগুলোকে ভেঙে দেয়, লোহিত কণিকা ভেঙে যাচ্ছে, হিমোগ্লোবিন ভেঙে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, ওই জায়গাটা যেটুকুনি তুই আরও বেশি করে বেঁধে দিচ্ছিস না, ওইটুকুনি মাংস পুরো একদম পচিয়ে দেবে। মানে প্রথমেই 1-2 ঘন্টার মধ্যে কী হবে, জায়গাটা ফোসকা পড়ার মতো এরকম বেরিয়ে আসবে। তারপর আস্তে আস্তে জায়গাটা ফেটে ফেটে যাবে, পুরো মাংস একদম মানে বিচ্ছিরি, একদম দেখার মতো থাকে না। এই কারণে রাসেলস ভাইপার সাপ থেকে আমি নিজেও খুব ভয় পাই। এইটা নিয়েও একটা জিনিস আমি বলি, মানুষের মধ্যে কুসংস্কার রয়েছে, যখন ওই শঙ্খ লাগা যেটাকে বলে, সাপে সাপে জড়িয়ে যায়, ওটাকে অনেকে মিলন ভাবে, ওটা কিন্তু অ্যাকচুয়ালি মিলন না, ওটা লড়াই। তাই? হ্যাঁ, এ বাবা, ওটা লড়াই। ওটা অনেকেই ভাবে যে হয়তো পুরুষ আর স্ত্রীতে মিলন হচ্ছে, ওটা মিলনের আগে পুরুষে লড়াই হয়। সেটা বাঘ সিংহের মধ্যেও দেখবি হয়, ন্যাট জিও খুললেও সেখানে দেখা যায়, তেমনি সাপের মধ্যেও হয়। এটা প্রকৃতির একটা রুলস। আচ্ছা, ষাঁড়েও দেখবি লড়াই হয়। এগুলো সবই কিন্তু ওই পার্ট অফ বিফোর মেটিং, এটা মেটিংয়ের আগে এই জিনিসটা হয়।
যখন টেস্টোস্টেরন হাই হয়ে যায় এবং যখন মেটিংয়ের টাইম হয়, তখন ওরা পুরুষে পুরুষে লড়াই করে, যে বেশি শক্তিশালী, যে বেশি পাওয়ারফুল, হ্যাঁ, সে স্ত্রীর সঙ্গে গিয়ে মেটিং করবে। তো এটা অ্যাকচুয়ালি লড়াই। তো ওই লড়াইয়ের প্রসঙ্গে আমি বলি যে মানে দুটো সাপ, দুটো ভিন্ন প্রজাতির, হয়তো অনেকে বলে যে দাঁড়াশে আর খড়িশে শঙ্খ লাগাতে দেখেছি, এগুলো বোগাস কথা, এগুলো বোগাস কথা। ওই একই প্রজাতির মধ্যেই হয়। মানে একটা দাঁড়াশ আর একটা খড়িশের কিন্তু মেটিং হবে না, মেটিং হবে না, লড়াইও হবে না, কেউ কারোর কাছে যাবে না, কারণ দুজনার জোন আলাদা, দুজনার ফুড হ্যাবিট আলাদা, ওদের মারামারি করার কোনো চান্স নেই, মারামারি করবে না ওরা। এই হচ্ছে ব্যাপার। আমি ছোটোবেলা মানে আমি যখন আকরা সাইডে থাকতাম, তো আমি দেখতাম যে এই নর্দমা বা খাল টাইপের দুটো এরকম সাপ পুরো জড়িয়ে আছে। আমি তো ভাবলাম যে মেটিং করছে। এবার ওগুলো রাস্তাঘাটে আমরা যেগুলো দেখি খুব নর্মাল ঘটনা, ওটা দাঁড়ার সাপের ক্ষেত্রে, র্যাট স্নেক, যেটা নন ভেনামাস স্নেক, নির্বিষ সাপ, বেশ বড় বড় হয়, দেখে ভয় লাগে, বাট অ্যাকচুয়ালি আমাদের প্রকৃত কৃষক বন্ধু বলে ওই সাপকে, কারণ এত ইঁদুর ছুঁচো খায়, খেয়ে আমাদের পরিবেশটাকে বাঁচিয়ে রাখে। তো ওটা কি মেটিং করে নাকি? না, ওটা লড়াই করে। মেটিং এর কি জেস্টার বা ওটা দেখে কি মানে কিছু ডিফারেন্ট হয়? হ্যাঁ, ডিফারেন্ট হয়, ডিফারেন্ট হয়। মেটিং ওইভাবে হয় না। মেটিং একটা খুব শান্ত প্রক্রিয়া, খুব সহজ ভাষায় বললে। সাপের মেটিংয়ের কথা বলছি আমি, মানুষের মেটিংয়ের কথা বলছি না, ঠিক আছে? মানুষ অশান্ত হয়ে যায়, কিন্তু মানুষ ফ্যান্টাসি করে, কিন্তু বাকি জীবজগতে হচ্ছে সেক্সটা কিন্তু অ্যাকচুয়ালি নিড, জাস্ট ফর রিপ্রোডাকশন। হ্যাঁ, তো যাই হোক, বাঁদরও কিন্তু ফ্যান্টাসি করে। আমি বাঁদরের মিটিংও আমি দেখেছি, ওরা জাস্ট মানুষের মতো ফ্যান্টাসি করার জন্য সেক্স করে ওরা। কিন্তু সাপের ক্ষেত্রে আমি আসি, সাপ হচ্ছে ওই যেটা জিজ্ঞাসা করলি যে পেঁচিয়ে ইয়ে করার, ওটা স্ট্রাগল, ওটা যেটাকে কমব্যাট ড্যান্স বলে ইংলিশে। আচ্ছা, ওটা মেটিং না। মেটিংটা খুব স্থির প্রক্রিয়া এবং ওটা যেখানে সেখানে হবে না। জড়িয়ে পেঁচিয়ে ধরতে ধরতে দেখবি লাফাঝাপা করে, খাড়া হয়ে দাঁড়িয়ে পড়ে, এ ওর থেকে উপরে উঠতে চায়, ও ওর থেকে উপরে উঠতে চায়, এগুলো সবই লড়াইয়ের একটা পার্ট। আর যেটা মেটিং, সেটা খুব শান্ত প্রক্রিয়া হয় সাপের ক্ষেত্রে, কোনো একটা, এবং সেটা সচরাচর দেখা যাবে না, সেটা ওপেন স্পেসে হবে না, সেটা কোনো একটা লুকানো স্পেসে হবে, কোনো গর্তের মধ্যে হতে পারে, বা এমন একটা ঝোপঝাড়ের মধ্যে ঢুকে যাবে যেটা সামনে আসবেই না। সেক্ষেত্রে ওই খাড়া হয়ে দাঁড়ানোর কোনো প্রশ্ন নেই, ওরা বোথ মাটির সাথে লেগে থাকবে, এবং মেটিংটা একটা ধীর স্থির প্রক্রিয়াভাবে ওটা হবে, ওটাতে ওই রকম লাফাঝাপা করবে না ওরা। এবং ওই দৃশ্যটা খুব দুর্লভ দৃশ্য, সাপের মেটিং যেটা। আমি এখনো পর্যন্ত আমি নিজের চোখে দেখিনি, বিভিন্ন ভিডিওতে দেখেছি, মানে আমি নিজের চোখে দেখিনি। এত সাপ নিয়ে ঘাটাঘাটি করি, কিন্তু আমি এখনো আমার চোখে পড়েনি মেটিং। মানে একদমই ওপেন, খুবই বিরল ওটা। হ্যাঁ, খুব মানে লুকানো একটা স্পেসে ওরা এই জিনিসটা করে। তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে সাপ কামড়ে নেওয়া, তারপরে হসপিটালে ভেনম, অ্যান্টিভেনম না থাকা, তো এই মানে আমি যতদূর জানি যে মানে আমার যতদূর মনে হয় যে অ্যান্টিবায়োটিক যেমন হয় যে বডি থেকে একটু বিষ দিয়ে দেয়, তারপরে ওটা আমাদের অ্যান্টিবডিজ তৈরি করে, ওরমভাবে কি অ্যান্টিভেনামের কাজটা কি ওই টাইপের হয়? হ্যাঁ, অ্যাকচুয়ালি অ্যান্টিভেনাম তৈরিটাও এইভাবেই হয়। অ্যান্টিভেনাম কী করে তৈরি হয় জানিস? না, বাট ওই সাপের বিষ মানে ইনভলভড আছে এটা জানি। হ্যাঁ, কোনো বড় প্রাণী, বিশেষ করে যেটা প্রচলিত রয়েছে, ঘোড়ার শরীরে ইনজেক্ট করা হয় সাপের বিষ, অল্প পরিমাণে, মানে ততটা পরিমাণেই দেওয়া হয় যতটা পরিমাণে সে তার বডিতে, ওই বিষ তো অ্যাকচুয়ালি প্রোটিন, মানে হাই প্রোটিন আর কি। সেই প্রোটিনটা যখন শরীরে ঢুকছে, তার বিরুদ্ধে শরীরেরও একটা তাকে ধাক্কা দেওয়ার, তাকে আটকানোর একটা সিস্টেম তৈরি হয়ে যায়, অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। সেই অ্যান্টিবডিটাকেই কালেক্ট করা হয়। আচ্ছা, সেটাই হচ্ছে এভিএস বা অ্যান্টিভেনাম সিরাম যেটাকে বলে। মানে আগে ঘোড়ার ভেতরে নর্মাল সাপের ইয়েটা দিল, হ্যাঁ, দিয়ে ওখান থেকে সেই সিরামটা কালেক্ট করা। আর একটা মানে সবার ক্ষেত্রে কি মোটামুটি সেম ইয়ে নাকি অ্যান্টিভেনাম? হ্যাঁ, এখন একটাই, মানে পলিভেনাম বলছে ওটাকে অ্যাকচুয়ালি। আগেকার দিনে কি হতো, মানে এই নিয়ে প্রচুর মজার মজার গল্প আছে। অনেক হসপিটালের ডাক্তারদের সাথে আমার পরিচয় রয়েছে, এই ইউটিউব চ্যানেলের সোর্সেই বলতে পারিস, এবং তারাও মানে অনেক আমাকে গল্প শোনায়। কিছুদিন আগেই দেখলাম ধুবুলি, আমার বেথুয়াডাউরিতে বাড়ি, ধুবুলিয়া হাসপাতালের ডাক্তারবাবু আমাকে ছবি পাঠিয়েছে, শাশ্বতবাবু একটু বলুন তো এটা কী সাপ। তো দেখলাম একটা ঘরচিতি সাপ ছিল, মানে কেসটা পরে শুনলাম তাকে ঘরের মধ্যে ঘরচিতি সাপে কামড়ে দিয়েছে, সে ওই সাপ নিয়ে চলে গিয়েছে হসপিটালে। এরকম শুধু মানে এটা তো নন ভেনামাস, ভেনামাস নেকও নিয়ে চলে আসে, মানে হয়তো গোখরো সাপে কামড়ে দিয়েছে, একদম নিয়ে ছুটলো ডাক্তারখানাতেই। এটা আগেকার দিনে ছিল, এটা একেবারে ইললজিক্যাল আমি বলছি না। এরকম আগেকার দিনে কি হতো, যে সাপে কামড়েছে সেই সাপে ক্যারেক্টারিস্টিকটা যদি জানা যায়, তাহলে ট্রিটমেন্ট করতে সুবিধা হবে।
এরকম ছিল। কিন্তু এখন যেটা হয়ে গেছে পলিভেনাম, মানে মেন 4 ধরনের সাপ চুজ করা হয়। একটা হচ্ছে স্পেকটিক্যাল কোবরা, যেটাকে গোখরো বলে, মনোক্লেড কোবরা, যেটাকে কেউটে বলে, কালাচ, এবং হচ্ছে তোমার কালাচ যেটা কমন ক্রেট, এবং রাসেলস ভাইপার, চন্দ্রবোরা। এই 4 ধরনের, এবং এর সাথে সস্কেল ভাইপার আর একটা, যদি এদিকে এই সাইডে অতটা নেই। এই 4-5 ধরনের সাপের বিষের অ্যান্টিভেনাম পাঞ্চ করে একটার মধ্যেই দেওয়া আছে। এর ফলে এখন আর সাপ ধরে নিয়ে যাওয়ার দরকার নেই হসপিটালে। কিন্তু এখনও মানুষ হয় না, জানে না, সব কিছু জানে, সবাই সব কিছু জানে না, কিছুটা অন্ধবিশ্বাস, কিছুটা কুসংস্কার, সেই জায়গা থেকে সাপ ধরে নিয়ে এখনও হসপিটালে মানুষ গ্রামের দিকে নিয়ে চলে যায় যে ডাক্তারবাবু আমাকে এই সাপটা কামড়েছে। মানে ওরা সেটা দরকার পড়ে না, ছবি তোলারও রিস্ক নেয় না, ছবি তুলে যদি ডাক্তারবাবু না বোঝে ডাইরেক্ট সাপ ধরে নিয়ে চলে আসে। হ্যাঁ, ডিরেক্ট সাপ নিয়ে চলে আসে। সাংঘাতিক ব্যাপার। আর একটা জিনিস যেটা খুবই একটু ব্যাপার, সেটা হলো এই সাপের বিষ দিয়ে রিসেন্টলি একটা ইউটিউবারের থ্রুতে খবর বেরিয়েছিল নাকি নেশার কিছু এটা হয়। হ্যাঁ, যেটা ওই বিগ বসের যে এলভিস যাদব সাপের বিষ দিয়ে নেশা করার একটা চালু, মানে ওটার জন্য কেস মানে হয়েছিল, ওটা সত্যি কিনা আমরা জানি না। না, অ্যাকচুয়ালি ব্যাপারটা বলি, সাপের বিষের মধ্যে এমন কোনো কম্পোনেন্ট নেই, এমন কোনো ইনগ্রেডিয়েন্ট নেই যেটাতে তোর নেশা হবে। আচ্ছা, তাহলে এবার সাপের বিষ দিয়ে তুই কী করে নেশা করবি? তোকে তো একটা ঢুলুঢুলু ভাব, তোকে একটা নেশার মতো, যেটা মদ খেয়ে তুই নেশা করতে পারবি, গাঁজা খেয়ে নেশা করতে পারবি, কিন্তু এইগুলো সাপের বিষ তো তুই নিতে পারিস, সাপের বিষ খেয়ে ফেলতে পারিস। অ্যাকচুয়ালি জানিস তো, সাপের বিষ যদি তুই খাস তোর কিছু হবে না, যদি না তোর কোনো ইন্টারনাল কিছু ইনজুরি থাকে, আলসার জাতীয় কিছু না থাকে। তুই খেলি, আবার হিসু দিয়ে সেটা বেরিয়ে যাবে, পটি দিয়ে সেটা বেরিয়ে যাবে। কিন্তু যদি ভেতরে কোথাও ইনজুরি থাকে, তাহলে কিন্তু সাপ বাইট করলেও যে এফেক্ট হবে, ওটাতেও কিন্তু তোর সে একই এফেক্ট হয়ে যাবে। তো ওই ঘটনাটা বেসিক্যালি ফেক। এবার জানি না অ্যাকচুয়াল কি ঘটেছে, যে সাপের বিষ নিয়ে কোনো চোরাকারবারির কিছু কেস হয়েছে বা কিছু অন্য কিছু হয়েছে, কিন্তু সাপের বিষ দিয়ে নেশা করা যায় না, এইটা হচ্ছে ফ্যাক্ট। আমি ছোটবেলা থেকে শুনতাম, মানে বন্ধুদের মধ্যে যেমন আলোচনা হয় যে এরকম রসগোল্লার হাঁড়িতে নাকি থাকে, তারপরে সেখানে নাকি জিভ বার করে রাখলে, জিপে নাকি ছোবল মারলে নাকি, হ্যাঁ, জিভে ছোবল মারার কথাও মানে শুনি, যে এটা অনেকের মনের মধ্যেই ধারণা আছে, অনেক দর্শকের মধ্যেও ধারণা রয়েছে যে হয়তো ওই জিভে বাইট করে, কিন্তু এরকম বাস্তবে কোনোদিনও তুই নিজের চোখে দেখতে পাবি না, এগুলো শুনেই আসবি। হ্যাঁ, এগুলো কিন্তু এই যে তুই এত বড় হয়েছিস, কোনোদিনও নিজের চোখে দেখিসনি, ভবিষ্যতেও দেখতে পাবি না, শুধু এগুলো লোক মুখেই একটা চাউর রয়েছে। হ্যাঁ, কারণ সাপের বিষে, আবারও বলছি, কোনো রকম কোনো ড্রাগস নেই যেটাতে তোর নেশা হতে পারে। বাবা, আর যদি হয় একেবারে উপরে গিয়ে নেশা করতে হবে। এই জগতে থেকে সাপের বিষ দিয়ে নেশা হবে না। তুই বাইট নিতেই পারিস দিবে, কিন্তু 1-1.5 ঘন্টার মধ্যে উপরওয়ালার ডাক চলে আসবে। মানে এটা কিন্তু খুব পপুলার, মানে আমাদের ইয়াংস্টারদের মধ্যে, বা পপুলার মানে এই গল্পটা, বা এটা বলছি না যে সাপকে নিয়ে প্রচুর কুসংস্কার রয়েছে। সো কল্ড শিক্ষিত মানুষরাও অনেক কিছু জানে না, হতে পারে অনেক, বলছি না আমি, অনেক বইয়ে ভুলভাল লেখা থাকে, ছোটবেলা থেকে আমরা পড়ে আসি না যে সাপ কামড়ালে তার উপর বাঁধন দিতে হয়। হ্যাঁ, এটার কোনো লজিক নেই। জানি না কেন ছোটবেলার সেই বইয়ে ছাত্রবন্ধু ওটাতে সব লেখা থাকতো, ছবি সহ, যে সাপ যেখানে কামড়াচ্ছে সেখানে 2 ফুটো হবে, বলে না? হ্যাঁ, এটারও কোনো লজিক নেই। আমাকে রাসেলস ভাইপার কামড়েছিল, চন্দ্রবোরা সাপ কামড়ে দিয়েছিল। সেই সাপটা যদিও ড্রাই বাইট ছিল, আমি লাকি ছিলাম যে ওটা বিষ ঢালতে পারেনি। আচ্ছা, বইয়ে লেখা থাকে, কি থাকে, বিষধর সাপে কামড়ালে কেমন ফোঁটা হবে বল? ছোটবেলায় পড়েছি, আমি সিনেমায় দেখেছি, 2 তো এরকম ফোঁটা হবে, 2 কাঁটা ফোঁটার মতো দাগ হবে। কিন্তু আমাকে যখন বাইট করলো, একখানা শুধু ব্লেডে চেরার মতো চিরে গেল। আচ্ছা, মানে দাঁতটা হ্যাঁ হ্যাঁ, চন্দ্রবোরার যে কোনো কিছু হতে পারে, মানে একটা ফোঁটা হতে পারে, 2 ফোঁটা হতে পারে, একটা স্ক্র্যাচ হতে পারে, একাধিক স্ক্র্যাচ হতে পারে, বলা যাবে না। দাঁত দেখে, দাঁতের ফোঁটা দেখে কোনোদিনও এক্স্যাক্টলি বলা যায় না। হয়তো তুই গেস করতে পারবি, কিন্তু শিওর হয়ে তুই বলতেই পারবি না যে এটা ভেনামাস স্নেকের বাইট নাকি নন ভেনামাস স্নেকের বাইট, বলা যায় না। অ্যাকচুয়ালি ডাক্তারবাবুরাও কিন্তু ওই বাইট মার্ক দেখবে, ওটা দেখবে, কিন্তু ওটার উপরেই করবে না, কনসিডার করবে না। ওরা পেশেন্টের বিহেভিয়ার চেক করে, মানে কিছুক্ষণ বসিয়ে রাখবে। প্রথমে তো একটা ব্লাড টেস্ট হয়, 20 মিনিটের একটা টেস্ট হয়। সেই ব্লাড নিয়ে যদি নর্মালি কী হয়, তোর শরীর থেকে ব্লাড বেরোলে ক্লট বেঁধে যাবে তো, আর যদি ওর মধ্যে যদি হিমোটক্সিক ভেনাম থাকে তাহলে সেটা ক্লট বাঁধবে না। আচ্ছা, একটা ছাবড়া ছাবড়া টাইপের হয়ে যাবে,
বা পুরোটাই লিকুইডই থেকে যাবে 20 মিনিট পরেও। আর যদি তোর বিষ না ঢোকে, যেটা আমার ক্ষেত্রেও টেস্ট করা হয়েছিল, 20 মিনিট পর দেখলাম একদম সলিড ওটা পুরো জমে গেছে। তো তোমার কি করে হয়েছিল ওটা? তুমি ওই সাপটাকে রেস্কিউ করতে গেছিলে কোথাও? আমি রেস্কিউ করতে গেছিলাম। আমি সেই গল্পটা বললে অ্যাকচুয়ালি সেই দিন আমার মাও ভীষণ বারণ করছিল সাপ ধরতে যেতে, কারণ আমার শরীরটা ভীষণ উইক ছিল। আগের দিন রাত্রিবেলায় আমি বহরমপুর গেছিলাম ট্রেনে কিছু একটা কাজে। তো ট্রেনে কি হয়েছিল, একদিন দেখবি খাওয়ার খুব মুড থাকে, এটা ওটা কিনে খুব উল্টোপাল্টা খেয়ে নিয়েছিলাম। রাত্রিবেলাতে অল টোটাল 11 বার বমি করেছি আমি, মানে এতটাই ইনডাইজেশন হয়ে গেছিলো, শরীর ভীষণ উইক ছিল। সেই জায়গা থেকে পরের দিন ওই কলটা আসে, মানে ওই শরীর খারাপ নিয়ে আমি গেছিলাম। এবং হয় না বডি মাইন্ডের একটা কানেকশান, বিশেষ করে এই সমস্ত কাজগুলোতে তো আমাদেরকে 110% অ্যাটেন্টিভ হতে হয়, কারণ এখানে অ্যাটেনশন সরানোর কোনো জায়গা নেই। সরানো মানে নিজের মৃত্যু সামনে থেকে বলে যা আসো, সেরকম একটা ব্যাপার স্যাপার। তার উপর মানে চন্দ্রবোরা ছিল আরো সবথেকে যেটা বলছিল। আর বলে না যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, কারণ হচ্ছে ওই রাসেলস ভাইপারটা সেই দিন আবার কি ভীষণ অ্যাগ্রেশনের মধ্যে ছিল, কারণ হচ্ছে সকাল থেকে নাকি কয়েকটা বিড়াল তাকে ছেঁকে ধরছিল। আচ্ছা, এবার ও কুণ্ডলি পাকিয়ে ওই সেই প্রেসার কুকারের সিটির মতো একদম ফস 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 করে একদম আওয়াজ সারাদিন ধরে মেরে গেছিলো। আমি মোটামুটি 2-2:30 দিকে গেছিলাম, ভীষণ অ্যাগ্রেশন দেখাচ্ছিল, ভীষণ অ্যাগ্রেসিভ হয়েছিল। তো যাই হোক, আমারও কিছু একটা ভুল, অবশ্যই ভুল তো ছিলই, একটু ভুল হয়ে গেছিলো এবং হালকার উপর দিয়ে গেছে, এটাই মানে মানুষের ভালোবাসা বলবো বা উপরওয়ালার আশীর্বাদ বলবো, বেঁচে গেছি। ড্রাই বাইট হয়েছিল। ড্রাই বাইট মানে দাঁত বসবে, তো ব্লাডও আসবে, কিন্তু ভেনামটা ভেতরে যাবে না, মানে ওই ইয়েটা ছাড়িনি, মানে বিষটা ছাড়িনি, জাস্ট দাঁতে ইয়ে হয়ে গেছিল। তারপরে কি করলে তুমি? হসপিটাল, ওখানে আমি যেই মুহূর্তে আমি প্রথমে জানিস তো ভিডিওটা আমি দিয়েছি, আমি মানে ইউটিউবে দেওয়া আছে, মানে ওইটা যখন হলো আমি সেইভাবে কিছু ফিল করতে পারলাম না, খুব ফাস্ট জিনিসটা, খুব ফাস্ট হয়। এবার আমি দেখলামও একবার হাতটা এরকম করে, দেখে আবার কিছু দেখতে পেলাম না বলে আবার আমি সাপের পিছনে দৌড়াচ্ছি, দিয়ে এটা পরিষ্কার করতে গিয়ে দেখছি, তখন দেখছি এখান দিয়ে ব্লাড চলে এসছে। আমি বললাম তো বাইট হয়ে গেছে, টাইম ওয়েস্ট করা যাবে না, আমি ছেড়ে দিলাম, সাপ যাই ভাড়বে। দিয়ে সঙ্গে সঙ্গে ওখান থেকে নিজে বাইক চালানোটাও রিস্কি হয়ে যায় ওই টাইমে। হ্যাঁ, যেহেতু যত আমি মানে হাত ইয়ে হবে তত তো ব্লাড ফ্লো বেশি হবে, এটা হচ্ছে ব্যাপার। আমি ওই বাড়িরই এক দাদাকে বললাম যে দাদা আমাকে হসপিটালে নিয়ে চলো। ও লুঙ্গি পরে খালি গায়েই ছিল, ওইভাবেই ও আমাকে সোজা ড্রাইভ করে নিয়ে হসপিটালে নিয়ে চলে গেল। যাই হোক, ব্লাড টেস্ট করার পর একটা রিলিফ হলো, ঠিক আছে নেই। তবু 5-6 ঘন্টা অবজারভেশনে ছিলাম। দিয়ে যখন কোনো রকম কোনো সিমটম এলো না, ডাক্তার বললো আপনি নিজের দায়িত্বে, ওরা একটা বন্ড সাইন করতে বলে, ওইটাতে সাইন করে চলে এলাম। আমরা এই কুসংস্কার এগুলোর কথা যখন বলছি, হ্যাঁ, তো আর একটা জিনিস যেটা হয় সেটা হলো নাগমণি, যে সাপের মাথায় একটা পাথর থাকে, যেটার নাকি অনেক মানে বিশাল ভ্যালুয়েবল একটা জিনিস। তো এটা কি অ্যাকচুয়াল থাকে নাকি? না, বলছি না যে সাপুরিয়ারা অনেক রকম ভুল। সাপুরিয়াদের সাথে কিন্তু আমার কোনো শত্রুতা নেই, আমি কোনো সেইভাবে রাগ ঝাল নেই যে হ্যাঁ ওরা সাপ খেলা দেখাচ্ছে। ঠিক আছে, ওরা একটা প্রফেশন করে, গরিব মানুষ, সেই খেলা দেখিয়ে যদি ইনকাম করে ঠিক আছে, এই অবধি ঠিক আছে। কিন্তু কিছু কিছু জিনিস ভীষণ আমার অপছন্দের, যেটা হচ্ছে প্রথম তো হচ্ছে ওদের ক্ষতি করা, ওই দাঁত বা বিশ্বলি কেটে নেয়, এটা ভীষণ আমার অপছন্দের একটা জায়গা। দ্বিতীয়টা হচ্ছে যে মানুষকে বিভিন্ন কুসংস্কারের মধ্যে আরও ওরা ডুবিয়ে দেয়। আজকে বিজ্ঞান এগোচ্ছে, প্রযুক্তি এগোচ্ছে, মানুষ আরও বেশি এগিয়ে যাচ্ছে, সো কল্ড আমরা বলি তো, কিন্তু ওরা কি করে সেই জায়গায় পিছিয়ে আনে মানুষকে আরও বেশি কুসংস্কারের মধ্যে ডুবিয়ে দেয়। এই যে সাপের মণি হয় না, হতে পারে না, সাপের মাথাতে কিচ্ছু থাকে না। আমি এই নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমি বানিয়েছিলাম এবং সেখানে আমি পরিষ্কার দেখিয়েছি যে ওরা কি করে, কোনো বড় কোবরা জাতীয় সাপ নেয়, সেই সাপের মাথাটা অনেকটা চওড়া হয়, মাথার দিককারই খোলস কখনো কখনো ওর উপরে জাস্ট আঠা দিয়ে লাগিয়ে দেয়, কোনো ওই 2 টাকা 4 টাকার কোনো ইমিটেশনের কোনো পাথর টাথর, অথবা কী করে সেই পাথরটাকে নিয়ে ওই একটা আঁশ মাঝখান দিয়ে কাটে, আচ্ছা, কেটে কোনোভাবে একটু কভার দিয়ে ওটাকে লাগিয়ে দেয়, মানে দুটো আঁশ দুই দিক এরকম কেটে এভাবে ফাঁকা করে ওর মধ্যে ওইটাকে বসালো, দিয়ে যতটা সম্ভব ওটাকে কভার দেওয়ার চেষ্টা করে আঠা দিয়ে ওইভাবে লাগিয়ে দেয়।
এবং ওটা সেই গ্রামগঞ্জে নিয়ে গিয়ে ওটাকে আবার বার করে যেখানে যেমন পায়, খেলা 500 হোক 5000 হোক, যার কাছে যেমন পায় সেইভাবে ওটাকে দেখায় এবং বিক্রি করে যে এই মণি তুমি যদি রাখো তাহলে তোমার দাম্পত্য কলহ থেকে মুক্তি পাবে, তোমার ছেলে মেয়ে পড়াশোনায় বিরাট উন্নতি করবে। আরে বাবা, দাম্পত্য কলহ সবারই ঘরে থাকে, ছেলে মেয়ে সবারই বদমাইশ হয়, ঠিক আছে। এবার এই চক্করে মানুষও একটা ওই যেহেতু দুর্বল জায়গাটায় আঘাত করে, ওই কারণে মানুষও ওটা খেয়ে নেয়, দিয়ে কী করে যা পারে টাকা পয়সা দিয়ে ওটা ইয়ে করে নেয়। তার সাথে কি হলো, ফ্রি হিসেবে এই নাও এই জড়িবুটিটা, এটা বাড়ির কোণে রেখে দেবে, অমুক দিকে মুখ করে অমুক জায়গায় রেখে দেবে, তাহলে কি আর সাপ আসবে না। হ্যাঁ, বাস্তবে এসব কিচ্ছু হয় না, এগুলো সবই বোগাস। এই যে মিথ্যা বুঝিয়ে ইনকাম করা, এটাকে আমি একদম ইয়ে করি না, এটা উচিত না। ওরা মনে হয় দেখায় যে দেখো এই সাপের মাথায় এরকম আছে, মানে লাইভ হয়তো দেখায়, ওরা ভাবে হ্যাঁ ঠিক বলতে পারে, ওখানে লাইভ বার করে। হ্যাঁ হ্যাঁ, বলছি না যে মণিটাকে ওরা ওইভাবে হয় ফেভিকুইক দিয়ে আঠা দিয়ে জাস্ট উপরে বসিয়ে দেয়, আর না হলে একটা স্কেল ওরকমভাবে কেটে ফাঁক করে ওটা একটু বসিয়ে তারপর আবার ওটাকে কভার করে, দিয়ে ওদের সামনে নিয়ে গিয়ে ওটাকে ওরকমভাবে খুলে দেখাবে। স্বাভাবিক ওরাও ভাববে যে হ্যাঁ মাথা থেকে খুলে বার করছে, নাগমণি আছে, বলবে 150 বছরের পুরনো নাগ, এটা আমার কাছে রয়েছে 200 বছরের পুরনো নাগ। এমনি এজ কত হয় ওদের? গড় আয়ু সাপের 20 থেকে 23 বছর। এবার কি তাও এতদিন বাঁচে না আমাদের এদিককার সাপ, কারণ হচ্ছে প্রথমত তো এটা জঙ্গলে থাকে, হ্যাঁ, গায়ে এঁটুলি এটা ওটা বিভিন্ন রকম জিনিস লাগে, প্রচুর শত্রু রয়েছে, বিভিন্ন রোগ বাগ হয়, সেই জায়গা থেকে খুব বেশি হলে 15 থেকে 20 বছর লাস্টিং করে। আবার এরকমও রেকর্ড আছে যে সমস্ত অজগরগুলো বিভিন্ন মানে বাইরের দেশের পাইথন, অনেকে তো এক্সোটিক পেট হিসেবে এখানে রাখে, তো তারা কিন্তু দেখেছি যে 40 বছরও একটা পাইথন বেঁচে গেছে, এরকমও দেখা গেছে। মানে কি রেগুলার মেডিসিন পাচ্ছে, ওষুধ ঠিকঠাক, খাবার দাবার ঠিকঠাক টাইম মতো পাচ্ছে, এর ফলে কিন্তু অনেক দিন লাস্টিং করে যায়, অনেক দিন আয়ুটা বেড়ে যায়। আর ওরা বলে যে 150 বছর 200 বছর, অতদিন তো কোনো পসিবিলিটিই নেই। হ্যাঁ, 150-200 বছর 500 বছরের পুরনো নাগ, এগুলো হতেই পারে না। অ্যাভারেজ আমরা যে সমস্ত সাপগুলো আমাদের এই এলাকায় দেখি সেগুলো গড় আয়ু ওই 20 থেকে 23 ম্যাক্সিমাম। মানে এগুলো সব ওরা চালিয়ে দেয় একদম একদম। আর মানে আমাদের জেনারেশনটা হয়তো মানে আমি তুমি আমরা হয়তো একটু তাও সজাগ আছি, কিন্তু আমাদের যারা আগের জেনারেশন, আমার দিদা টিদা, ওরা তো এখনো মানে জেনুইনলি মানতো যে রাতে নাকি সাপ বলতে নেই, লতা বলবে। একদম একদম, এটা প্রচুর জায়গায় দেখেছি এবং এখনো রয়েছে। এটা মানে খুব ভালো সাবস্ক্রাইবার হ্যাঁ আমাকে ফোন করে, স্যার লতা বেরিয়েছে তো আপনি দেখুন। আমি লতা সীমা সে কে হোক আমি কি করবো, লতা বেরিয়েছে, কোথায় বেরিয়েছে না বেরিয়েছে তাতে আমার কি কাজ। না স্যার লতা মানে আপনি যেগুলো বলবে না, তবু বলছে না আপনার সাপ বেরিয়েছে, হ্যাঁ বলুন কি সাপ, দিয়ে হয়তো ছবি টবি পাঠালো, ভিডিও পাঠালো, তখন দেখলাম যে হয়তো ঠিক আছে নির্বিষ সাপ, চাপের কিছু নেই, আপনি শুয়ে পড়ুন, কোনো চাপ নেই। সব থেকে ডেঞ্জারাস কি এখনো, মানে সব থেকে ডেঞ্জারাস সাপ কি হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি ধরি, বা আমাদের এই সাইডটা যদি ধরি? আমাদের এই পশ্চিমবঙ্গ বাংলাদেশের সব থেকে ডেঞ্জারাস স্নেক আমি রাসেলস ভাইপারকেই বলি, সব দিক থেকে ভয়ঙ্কর। কারণ এরকমও দেখা গেছে রাসেলস ভাইপার বাইটের পর 5-7 দিন 10 দিন ট্রিটমেন্ট চলেছে, তারপরেও পেশেন্ট মারা গেছে, বাঁচানো যায়নি, কিডনি ফেইলিওর হয়ে যায়, ডায়ালিসিস দরকার পড়ে, কিডনিটাকে এফেক্ট করে খুব বাজেভাবে, যেহেতু বলছি না এটা হিমোটক্সিক ভেনাম, রক্তটাকে ইয়ে করে দেয়, এর ফলে কিডনিটা ফেল করে যায়। তুমি যে কল পাও রেস্কিউর জন্য বা এর জন্য, মানে কিছু ফানি কিছু হয়, মানে ফানি কল কিছু আসে বা কিছু একটু ফানি বলতে আমি একটু অন্যরকম কিছু? অবশ্যই অনেক রকম এক্সপিরিয়েন্স হয়, মানে যখন রেস্কিউ করতে যায়, মানে সত্যি মানে মানুষ যে কত রকমের অন্ধবিশ্বাস থাকে সেইগুলো আমি মানে জাস্ট দেখি আর ভাবি যে না এইরকমভাবেও অনেকে বলে যে দাদা এই দাঁড়ার সাপটা না আমাকে লেজের বাড়ি দিয়ে দিয়েছে, তাহলে কি আমার এই জায়গাটা পচে যাবে? আচ্ছা, এরকম বলে। হ্যাঁ, মানে কারণ কি দাঁড়ার সাপ ওকে নিয়ে একটা মিথ প্রচলিত আছে যে ওর লেজে নাকি কাঁটা থাকে, বিষ কাঁটা থাকে, এবং দাঁড়ার সাপ নাকি লেজ দিয়ে পটাং পটাং করে বাড়ি মারে। বা গো সাপ, আমি যখন ওই মনিটর লিজার্ড যখন ধরি, আমি নিজে বাড়ি খেয়ে দেখিয়েছি, এরকমও অনেক ভিডিও রয়েছে যে এই দেখুন গোসাপ রেগে গেছে, রেগে গিয়ে ও কী করে ফোঁস ফোঁস করে সাপের মতন ইয়ে করবে আর লেজ দিয়ে পটাং, আবার এদিকে পটাং, এরকম ঠিক এরকম কায়দায় ও বাড়ি মারে। তো এটা ওদের আত্মরক্ষার উপায়, টোটালি নন ভেনামাস,
এবং নন পয়জনাস, ওর কিচ্ছু ক্ষতিকর না। অনেকে বলে গো সাপের কি থুতু ছেটাচ্ছে, দাদা এর থুতু পড়ে গেছে আমার গায়ে, তাহলে কি এই জায়গাটা পচে যাবে? আরে বাবা, ওর কিছু নেই, টোটালি নন ভেনামাস নন পয়জনাস একটা অ্যানিম্যাল। সে আত্মরক্ষার জন্য ওইটুকুনি লেজ দিয়ে পটাং পটাং করে তো বাড়ি মারবেই। লেজে কাঁটা নেই, লেজে কাঁটা থাকে না, কোনো সাপের লেজে কাঁটা থাকে না, দাঁড়ার সাপ, গো সাপ, কারোরই লেজে কাঁটা থাকে না। এগুলো সব মানুষের অন্ধবিশ্বাস থেকে একটা ইয়ে আসে। দাঁড়ার সাপের কোনো, অনেকে বলে যে দাঁড়ার সাপ গরুর বাঁট থেকে নাকি দুধ চুষে খায়। হ্যাঁ, আমিও ভিডিওতে দেখিয়েছি যে দেখুন আমার হাতটা কীভাবে পেঁচিয়ে গেছে। ও দাঁড়ার সাপের এগুলো বৈশিষ্ট্য, মানে ও যখন বিপদ অনুভব করে, ও যখন ভয় পেয়ে যায়, সাপ ভীষণ ভীতু প্রাণী, ও যখন ভয় পেয়ে যায় তখন কি করে, ওরকম পেঁচিয়ে পেঁচিয়ে একদম বিশাল বিশাল টাইট করে তো ধরে, ও বিরাট টাইট করে ধরে নেয়, পুরো বডিটা একদম রোল করে একদম বিরাট প্রেশার দিয়ে দেয়। তো হয়তো কি হয়েছে, গোয়াল ঘরে ঢুকেছে, গরু আছে, গরুরা দেখে হয়তো দরপর দরপর করে লাফিয়েছে, হয়তো চাপা টাপা পড়েছে, দিয়ে ও কী করেছে, পাটায় পেয়েছে, পাটাকেই হয়তো জড়িয়ে ফেলেছে। সেই টাইমে হয়তো লোকজন এসেছে, গরু হয়তো ডাকাডাকি শুরু করে দিয়েছে, বাড়ির মালিক এসে হয়তো দেখছে যে পা চেপে ধরে আছে সাপে। ওই থেকে প্রচার হয়ে গেল যে হয়তো আমার সাপে আমার গরুর দুধ খাচ্ছে। মানে এইভাবেই জিনিসগুলো এসেছে। আমি কিভাবে এসেছে জিনিসগুলো মার্কেটে, আমি সেটাই বলছি, এইভাবেই এগুলো মার্কেটে এসেছে। তো এগুলোর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। আমি তো দেখিয়েছি যে আমার হাতে কি দুধ আছে, দুধ কী করে খাবে, কিন্তু ও দেখুন কীভাবে পেঁচিয়ে ধরেছে। ও যখন ভয় পেয়ে যায় তখন এইভাবেই ও পেঁচিয়ে ধরে। তো এটাকেই কুসংস্কার করে মানুষ আঁকড়ে ধরে আছে। তারপর তোমার মানে এরকম কল এসেছিল যে আবার গরুর ইয়ে করছে, দুধ খাচ্ছে, এরকম একটা সাপ, এরকম কল এসেছে? না না না, এরকম কোনো কল আসেনি। কিন্তু যখন আমি দাঁড়ার সাপ রেস্কিউ করতে যাই, চট করে আমি নন ভেনামাস রেস্কিউ করতে যাই না। খুব যদি না সাপটা ফেঁসে যায়, বা হয়তো ভীষণ ঘরের মধ্যে এমন জায়গায় ঢুকে আছে যেখান থেকে না বের করলেও বেরোবেই না, সেরকম ছাড়া নন ভেনামাস কলে আমি যাই না। মানুষকে বোঝাই যে নন ভেনামাস জাস্ট ঝাড়ু দিয়ে একটু ভয়টাই দেখান, ওকে যাওয়ার একটা রাস্তা করে দিন, ও বেরিয়ে পালিয়ে যাবে। কারণ প্রচুর কল আসে, অত কল অ্যাটেন্ড করা তো সম্ভবও হয় না। যে কারণে কি হয়, এবার যখন ওই দাঁড়ার সাপ হয়তো কোনোটা হয়তো রেস্কিউ করতে গেছি, তখন মানে ওরা মনের কথা আমাকে বলে ফেলে যে দাদা জানেন তো আমার দাদার বাড়িতে এরকম হয়েছিল। আমি বলছি আপনি দেখেছেন যে পা ধরে দুধ চুষে খাচ্ছে? বলে না, দাদারা দেখেছে, দাদারা বলেছে। আমি বললাম আপনার দাদারাও দেখেনি, আপনারা দাদারা যেটা দেখেছে আপনার, সেটা হয়তো পা পেঁচিয়ে ধরেছিল। এটা নিয়ে আমি বলছি না যে পা পেঁচায় না, ও আমার হাতও দেখছেন পেঁচিয়ে ধরছে, ও গরুর পা হলে গরুর পাটাকেও পেঁচিয়ে ধরবে, কিন্তু দুধ খাবে না। এরা অন্ডজ প্রাণী, এরা দুধ চুষে খাবে না। কারণ সাপের তো ফেভারিট খাবার দুধ আর কলা না এরা। হ্যাঁ, আরে বাবা বাবা, মানে মানুষ পাগল করে দেয় আমাকে এটা বলতে বলতে যে একটা সাপ উদ্ধার করেছি, এমন একজন বলছে দাদা একটু আমার কাছে দুধ কলা আছে, একটু খাইয়ে দিন না, তারপর আপনি ব্যাগের মধ্যে পুরুন সাপটাকে। কি বলবে বলো? তাদেরকে বোঝাতে পারি না যে সাপ অ্যাকচুয়ালি দুধ খায় না, দুধ খেলে সাপটা মরে যাবে। যদি বেশি পরিমাণে ওর শরীরের পেটের মধ্যে যদি দুধ দিয়ে দেওয়া হয় না, সাপটা মরে যাবে। কারণ ওদের তো ল্যাকটেজ নেই, ল্যাকটেজ আছে আমাদের, গরুর, বিড়াল, কুকুর, এদের আছে, মানে যারা স্তন্যপায়ী প্রাণী। কিন্তু একটা তুমি পাখিকেও শুধু সাপ বলে না, যে কোনো অন্ডজ প্রাণী, সে কুমির হোক, কচ্ছপ হোক, পাখি, যেই হোক না কেন, তাকে যদি তুমি দুধ খাইয়ে দাও, হজম করতে পারবে না, বদ হজম হয়ে যাবে, ডায়রিয়া হয়ে যাবে, বেশি পরিমাণে গেলে সেটা মারা যেতে পারে। এটা হচ্ছে ফ্যাক্ট। কিন্তু এই সিনেমায় দেখায়, সিনেমাতে কত কিছু দেখিয়ে মানুষের পুরো মাথা খারাপ করে দিয়েছে আজকে সিনেমাতে, ভুল ভাল জিনিস দেখিয়ে। কিন্তু মানুষকেও বোঝা উচিত না এগুলো জাস্ট ফর এন্টারটেনমেন্ট। এন্টারটেনমেন্টের জন্য তো কত কিছু দেখায়, 10 তলা থেকে লাফ দিয়ে হিরো গিয়ে হিরোইনকে বাঁচিয়ে ফেলছে, কিন্তু সেটা কি বাস্তবে কিন্তু সম্ভব? সেটা তো বুঝতে হবে মানুষকে, যে আমি যদি 10 তলা থেকে লাফ মারি, হিরোইনকে বাঁচানো কি, আমি তো সোজা উপরে উঠে যাবো, সেটা তো মানুষকে বুঝতে হবে। কিন্তু মানুষ ওই বলছি না, কিছু মানুষ বোঝে না। মানে তুমি রেস্কিউ করছো, কেউ পাত্র করে দুধ দিয়ে এত। হ্যাঁ, আমাকে অফার করেছে তো, আমাকে বলেছে তো যে দাদা এরকম আমার কাছে তো আছে, দুধও আছে, কলাও আছে, সবই আছে, ব্যাগের মধ্যে ঢোকানোর আগে একটু খাইয়ে নিন। আর এমনি সব থেকে তোমার মতে সব থেকে ডেঞ্জারাস এনকাউন্টার তোমার কোনটা এক্সপিরিয়েন্সে? হ্যাঁ, ডেঞ্জারাস এনকাউন্টার যদি বলো, রাত্রিবেলার সেই মাঝরাতেই বলবো ওটা, যে বড় অজগরটা আমি ধরেছিলাম, সেটাতেও আমি একা যাই, কারণ অত রাত 1:30 2টোর দিকে কাউকে পাইনি, পাওয়াটা সম্ভব না। তোমরা কাজ করো একটা প্ল্যান করে, অ্যারেঞ্জমেন্ট করে, ক্যামেরাম্যান বা যে ইয়ে করছে, এডিটার ফেডিটার সব একটা ইয়ে থাকে, একটা সামঞ্জস্য থাকে, একটা টাইমিং করলে যে না কালকে
অমুক টাইমে আমরা বেরোবো, শ্যুট করবো, ঠিক আছে। কিন্তু আমার ক্ষেত্রে তো এটা একদমই না। আমার ক্ষেত্রে যখন তখন কল আসতে পারে। এবার সেই জায়গা থেকেও যতটা সম্ভব ভিডিওগ্রাফি করে, আমার ভিডিওগ্রাফারও বলতে পারো আমি, কোরিওগ্রাফার, ডিরেক্টর, সব কিছুই আমি, হ্যাঁ। শুধুমাত্র ক্যামেরাটা যেহেতু তখন আমি সাপ হ্যান্ডেলিং করি, কাউকে একটা দিয়ে করাতে হয়। সেক্ষেত্রে আমার এক ভাই রয়েছে বা আমার কাছের কিছু মানুষ রয়েছে, তারা আমাকে হেল্প করে। সেই জায়গা থেকে সেই দিন রাত্রিবেলাতে আমি একাই বেরিয়ে যাই, এবং আমার জন্য অত বড় অজগর সাপ প্রথম, মানে ফার্স্ট টাইম। ছোটোখাটো অজগর ধরেছিলাম তার আগে, কিন্তু 11 ফুট লম্বা, আমি সামনে থেকেও দেখিনি। কোথায় এটা? এটা আমাদের বেথুয়াডাহরিতেই হয়েছিল, আমার এক পরিচিত এক দাদার বাড়িতে। সে এরকম ফোন করে যে শাশ্বত বিরাট বড় একটা সাপ, বিরাট বড় ছবিও তুলে আমাকে পাঠিয়েছিল। আমি দেখলাম পাইথন, ইন্ডিয়ান রক পাইথন, কিন্তু ছবি দেখেও আমি গেস করতে পারিনি যে সাপটা অতটা বড়। হ্যাঁ, এবার গিয়ে দেখছি সে বিরাট সাইজ। সেই সাপটা যখন আমি রেস্কিউ করি, মাঝে মধ্যে আমি একটু ঘাড়ে নিয়ে আমি অডিয়েন্সকে বোঝানোর জন্য আমি ক্যামেরাতে আমি কিছু কথা বলতে যাচ্ছিলাম। ওর টার্গেট শুধুমাত্র আমার গলাটাকে পেঁচানোর, বারবার শুধু গলাটাকে পেঁচানোর ইয়ে করছে। এবং বিশ্বাস করবি না, তখন যদি ও গলাটা পেঁচিয়ে ফেলতে পারতো, কেউ কিন্তু ওখানে ছাড়ানোর মতো ছিল না। কারণ ওই বাড়ির দাদা বৌদি ছিল আর তাদের একটা বাচ্চা মেয়ে ছিল, এবং ওখানে আর কেউই নেই। ওই ভিডিওটাতে দেখতে পাবি না, হয়তো পিছন বাড়ি থেকে হয়তো উকি মেরে মেরে দেখছে, হ্যাঁ। কিন্তু রাত দুপুর না, গ্রামে গঞ্জে রাত দুপুর, মানে গ্রাম ঠিক না, গ্রাম হলেও কিন্তু বাড়ি থেকে লোকজন চলে আসে, কিন্তু একটু গঞ্জ, হ্যাঁ, একটু আপকামিং শহর, মানুষজন জানলা থেকে এদিক ওদিক থেকে দেখছে, কিন্তু কাছে আসেনি। তো সেই কারণে বলছি যে ওই টাইমে যদি এমনও এরকম হয়েছে যে পেঁচিয়ে ফেলেছে, আমি জাস্ট ওকে ফেলে দিয়েছি, আচার মেরে ফেলে দিয়েছি, মানে জাস্ট লকটা করার আগে। হ্যাঁ, লকটা করার আগে। ও যদি লক করে ফেলতো কিন্তু ছাড়ানো ভীষণ টাফ, কারণ সাপের মাসলের না অদ্ভুত পাওয়ার। হ্যাঁ, মানে আমি তো সাপ হ্যান্ডেলিং করি, ওই কারণে আমি বলছি, একটু বড় সাপ হলে সে দাঁড়াস হতে পারে বা অন্য কোনো বড় গোখরো হতে পারে, যখন পেঁচিয়ে টেঁচিয়ে ধরে না, রীতিমতো পেন শুরু হয়ে যায়। একটা দাঁড়ার সাপে পেঁচিয়ে ধরলে পেন স্টার্ট হয়ে যায়, মানে এতটাই ও প্রেশার দিতে পারে, ওর মাসলগুলো এতটাই স্ট্রং। আর সেখানে একটা পাইথন, বুঝতেই পারছিস, মানে বিরাট মোটা একটা পাইথন, যেখানে পাইথন নিয়ে আমরা কত কিছু ফ্যান্টাসি রয়েছে, মানে কত কিছু আমরা দেখি শুনি। ওরা শিকারও ওরম ভাবেই করে, মানে ওদের দিনই চলে ওরম ভাবে, হ্যাঁ, ইয়ে করে। ওটা ওর বাই নেচার, ও এরকম যে প্রেশার দিয়ে পেঁচিয়ে ফেলে, এমনভাবে প্রেশার দেবে, ও যে কোনো শিকারই ধরুক না কেন, ও প্রেশার দিয়ে আগে যতক্ষণ হার্টবিটটা না স্টপ হচ্ছে, ও ভীষণ ফিল করতে পারে। ওরা যতক্ষণ এই ভেন হোক বা ইয়ে হোক, যতক্ষণ এটা স্টপ না হচ্ছে, ততক্ষণ অবধি ও আরও আরও প্রেশার দিতে থাকবে। যখন এটা স্টপ হয়ে যাবে, তখন ও ওটা লুজ করবে এবং মাথার দিক থেকে ও খাওয়া শুরু করবে। মানে মেরে ফেলার পর গিলে নেবে। তো তারপরে তুমি তো ওই দিনকার ওই রেস্কিউ কাজটা ভীষণ আমার জন্য, মানে আমিও ভীষণ এক্সাইটেড ছিলাম। মানে আমার কথাবার্তা ওই ভিডিওটা দেখলেও বোঝা যাবে যে আমি সামনে থেকে অত বড় অজগর আমি ফার্স্ট টাইমের জন্য দেখছি, ফার্স্ট টাইমের জন্য আমি একা একা রেস্কিউ করছি, সাথে কোনো হেল্পিং হ্যান্ড নেই, সব মিলিয়ে মিশিয়ে একটা বিরাট ভয়ের একটা ব্যাপার ছিল। দুর্ঘটনা ঘটতেই পারতো ওই দিন। ওটাকে কি করে ইয়ে করলে, মানে ওটাকে কোথায় ছিল? বাথরুমে? ওটা হ্যাঁ, মানে প্রথমে আমাকে ছবি পাঠালো উঠোনে। এবার উঠোনে একটা সাইডে ছিল, সেই জায়গা থেকে বাথরুমের নিচে যে নালি থাকে, সেই নালির মধ্যে ঢুকে গেছে। নালিটা একটু বড় মতো ছিল, হ্যাঁ, তার মধ্যে ঢুকে গেছে। যখন নালির মধ্যেও আছে, তখনও তো আমি বুঝতে পারছি না যে অত বড়। ওর গর্জন শুনে আমি বুঝতে পারছি যে সাইজটা ম্যাসিভ সাইজ। কেমন আওয়াজ ইয়ে করে? বিভৎস আওয়াজ, মানে সামনে থেকে যদি শোনা যায়, ভিডিওতে যতটা সম্ভব আমি বোঝানোর চেষ্টা করেছি, মানে রাসেলস ভাইপার যেরকম ফোসফোস, মানে প্রেসার কুকারে সিটির মতো টানা আওয়াজ করে, সেই ধরনেরই আওয়াজ, আরও লাউড, আরও ভলিউম বেশি ওটার। মানে আওয়াজ শুনেই মানে রীতিমতো একদম লোম খাড়া হয়ে যাবে। ওগুলো তো মোটাও হয়, খুব বিরাট মোটা হয়। তো তুমি ওটাকে বার করলে, মানে একা, তারপরে ওটাকে কি করলে? বার করতে গিয়ে আমার মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছিল। ও এমন জায়গায় ঢুকেছিল না, ওই নালিটা জাস্ট যদি পারতো মানে ফেটে যেত, এরকম টাইপের, মানে এমনভাবে ও
বলছি না সাপ ভীতু প্রাণী, হ্যাঁ ও সবসময় নিজে আগে ডিফেন্স করবে নিজেকে। সেই জায়গা থেকে ও এমনভাবে ঢুকে ও তার মধ্যে আবার প্যাঁচ খেয়ে গেছে, ওকে টেনে বার করতে প্রচুর সময় লেগেছে। তারপরে মানে বাকিরা তো ভয়ে আসছেও না মনে হয়। হ্যাঁ স্বাভাবিক না, মানে এটা একটা ভয়ের জিনিস মারাত্মক। ওই রাত দুপুরে ওই বাড়ির জেঠিমাটা বলছিল যে মানে যদি এটা দিনের বেলা হতো হয়তো হাজার হাজার লোক জড়ো হয়ে যেত, রাস্তার উপরেই বাড়ি, ওই দৃশ্য দেখার জন্য। তারপরে ওটাকে কি করে তুমি ছাড়লে? ওটাকে তো বলছি না খুব কষ্ট করে ওখান থেকে টেনে টেনে বার করতে হলো। বার করার পর কিছু ইনফরমেশন আমি পাবলিকের জন্য দিলাম, দিয়ে ওটাকে ওই বস্তার মধ্যে পুরলাম। বাহ, পুরো বস্তার মধ্যে ওটাকে মেপেছিলাম যে কত ফুট লম্বা। হ্যাঁ, তো টোটাল দেখলাম 11 ফুট লম্বা, 11 ফুট লম্বা। এবং পরে আমি ওটাকে ওজনও করেছিলাম, 25 থেকে 26 কেজি ওজন হয়েছিল। যদিও 11 ফুট লম্বা অনুপাতে ওজনটা আমার কম মনে হয়েছে, কারণ 11 ফুট লম্বার একটা অজগর সাপের আরও বেশি ওজন হওয়ার কথা, কম করে 32 কিলো মতো ওজন হওয়ার কথা, 32-35 এরকম ওজন হওয়ার কথা। সেই জায়গা থেকে আন্ডারওয়েট ছিল। এখান থেকে একটা গেস করা যায় যে আমাদের ফরেস্টের যে ঘেরা এরিয়া যার মধ্যে অজগর সাপগুলো ছাড়া রয়েছে, কারণ আমাদের এই হ্যাবিটেটে কিন্তু ন্যাচারাল হ্যাবিটেট কিন্তু অজগরের জন্য না। আমাদের এই দক্ষিণবঙ্গে কিন্তু অজগর নেই, কিছু আছে সুন্দরবন এলাকায়, কিছু আছে পাহাড়ি এলাকায় নর্থে, এই নদিয়া মুর্শিদাবাদ এইসব জায়গায় কিন্তু নেই। তো সেই জায়গা থেকে মানে আমাদের ফরেস্টের ঘেরা এরিয়ার মধ্যে কিছু ছাড়া আছে, ওরা খাবার দাবার হয়তো সেই মতো পায় না, যে কারণে কি হয় ফরেস্ট থেকে বেরিয়ে চলে আসে এবং তার পাশ দিয়ে ক্যানেল মতো আছে, ক্যানেল ধরে 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 চলে আসে। আমিও গেস করছি হয়তো সাপটা ওই ক্যানেল ধরেই ওই দাদার বাড়িতে উঠে গেছিলো, কারণ ওর বাড়িটাও ক্যানেলের পাশেই। আর সাপ কিন্তু মানে অজগর সাপ বিশেষ করে মানুষের টাচে আসতে চায় না, কোনো সাপই মানে চায় না, খায় মানুষ না। কিন্তু আমি খরিশ সাপের ক্ষেত্রে একটা জিনিস দেখেছি, গোখরো সাপ, মানুষ ধর মাটির ঘর, রান্নাঘর খাচ্ছে দাচ্ছে, তার নিচ থেকে আমি 29খানা গোখরো সাপের বাচ্চা বার করেছি, জাস্ট মাটির নিচ থেকে। দেখবি ওই মাটির মাড হাউস যেগুলো, মাটির ঘর যেগুলো, মাটির মেঝে, সেগুলো দেখবি বাইরে অনেক ইঁদুরের গর্ত থাকে। ওই ইঁদুরের গর্ত ঘরের মধ্যে যে কোথায় কোথায় গেছে তোর কোনো ধারণা নেই। একজনের বাড়ি গিয়ে পুরো বাড়ি ভেঙে ফেলতে হলো, মানে তার বেচারার 2টো ঘর একটা বারান্দা পুরো সব খুলে ফেলে ভেঙে ফেলতে হয়েছিল। অল টোটাল 29খানা বাচ্চা পেয়েছিলাম, খরিশ সাপের বাচ্চা। এবং কোনো একটা পার্টিকুলার জায়গায় নয়, রীতিমতো সেই সুড়ঙ্গ ধরে ধরে গোটা ঘরের এরিয়া জুড়ে একদম ছড়িয়ে রয়েছে সাপের বাচ্চাগুলো। সব জায়গাটা খুঁড়ে খাড়ে 29খানা বাচ্চা রেস্কিউ করা হয়েছিল। সাপ বেচারা ভাবছে হয়তো বাহ বেশ মাটির সুন্দর জায়গাটা, গরমও আছে ভেতরে, ঠান্ডা আছে, ভালো জায়গা, এখানেই বাচ্চা করে। এরা আসে না, কিন্তু খরিশ সাপ আবার দেখি যে বিন্দাস, ও কিন্তু ওখানেই দেখ 2 মাস ধরে ডিমে তা দিয়েছে, অথচ উপরে কিন্তু মানুষ বসে বসে ভাত খাচ্ছে, ওর কিন্তু কোনো ব্যাপারই না। মানে খরিশ সাপ দেখেছি মানে কিছুটা ইউজ টু হয়ে যায়। গ্রাম বাংলার কিছু রেস্কিউ হয়ে গেলে বুঝতে পারি এটা কিন্তু খরিশ সাপের ক্ষেত্রেই হয়েছে। আমি কিন্তু অন্য সাপের ক্ষেত্রে বলতে পারবো না, অন্য সাপের ক্ষেত্রে আমি এটা ফলো করিনি। খরিশ সাপই মানুষের মানে উপস্থিতিটাকে ইউজ টু করে নিতে পারে, এবং সেই জায়গা থেকেই ওই বাস্তু সাপ, অমুক সাপ, তমুক সাপ, এই সব ধারণাগুলো মানুষের মধ্যে এসেছে। বাস্তু সাপ বলতে তোমার বাড়ির ভিট না গার্ড দেয় নাকি এরকম কিছু ব্যাপার থাকে? অনেকে বলে না যে আমাদের বাড়িতে বাস্তু সাপ আছে, 30 বছরের পুরনো, 30 বছর ধরেও নাকি ওখানে আছে, 50 বছর ধরে আছে, এরকম অনেক কিছু বলে। কিন্তু একটা জিনিস আমি বলি, বাস্তু সাপ বলে কিছু হয় না, কারণ কোনো সাপেরই মস্তিষ্কে লং টার্মের জন্য কিছু মনে রাখার ক্ষমতা নেই। সেই জায়গা থেকে যে ওটা যে সাপের ঘর, ও নিজেই মনে রাখতে পারবে না। সাপ সবসময় একটা আস্তানা খোঁজে লুকানোর জন্য, কিন্তু রাত্রি হলেই কিন্তু আবার শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, শিকার করে আবার একটা আস্তানা খুঁজে নিল ভোরবেলার মধ্যে, যেখানে ও দিনের বেলাটা কাটিয়ে দিতে পারবে। আবার রাত হলো, খুঁজলো, কারণ রোজ তো শিকার পায় না, ও রোজ কিন্তু বেরোয়। এবার কোনো সময় যদি একটা ইঁদুর, বড় ইঁদুর টাইপের বা কিছু একটা যদি পেয়ে গেল, তারপর হয়তো এমন কোনো একটা আস্তানাতে ঢুকে গেল যেখান থেকে হয়তো 4-5 দিন ওকে আর বেরোতে হবে না, কারণ 4-5 দিন সময় লাগবে ওই খাবারটা হজম করতে। এই হচ্ছে ব্যাপার, সাপের নির্দিষ্ট কোনো বাসস্থান নেই, তাহলে বাস্তু সাপ কথাটাই বোগাস কথা, ইললজিক্যাল কথা। হ্যাঁ, সাপের থেকেও এবার ডেঞ্জারাস সেটা হলো মানুষ। অবশ্যই ওদের কথা কিছু তুলি যে তোমার এই রেস্কিউ কাজে কোনো চ্যালেঞ্জ ফেস করেছো, বা রিসেন্টলি একটা তোমার প্রবলেমও হয়েছে রেস্কিউ করতে গিয়ে? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি ওটা কি করে, মানে শুরুটা কি করে হয়েছে? মানে প্রবলেমটা রিসেন্ট না,
আমার এই চ্যানেলটা যবে থেকে তৈরি করেছিও বলবো না, তৈরিও হয়তো বছর 2 হতে চলছে, গ্রো করেছে হয়তো জাস্ট হয়তো 1 বছরও হয়নি, মানে গ্রো করার টাইমটা ফেজটা যাচ্ছে, তার মধ্যেই চ্যানেলটা যতটুকুনি যা গ্রো করেছে। এবার হয়তো এই গ্রোথটাই কারোর নজরে লেগে গেছে, কেউ হয়তো সহ্য করতে পারছে না, এরকম হতে পারে, বা অন্য কোনো ব্যাপারও হতে পারে যে বিগত দিনে শিক্ষক আন্দোলনের সাথে আমি প্রচুর যুক্ত ছিলাম। হ্যাঁ, অবশ্যই নন পলিটিক্যাল বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যুক্ত ছিলাম, এবং শুধু শিক্ষক আন্দোলন না, বিভিন্ন রকম প্রতিবাদ আন্দোলনেই আমি ফ্রন্ট থেকে লিড দিয়েছি বিগত দিনে। তো সেই জায়গা থেকে একটা শাসক বিরোধী একটা তকমাও দিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে মিশিয়ে আমার প্রতি কিছু একটা প্ল্যান পরিকল্পনা করা হয়েছে। ঘটনাটা বলি, রিসেন্ট যে ভিডিওটা আমি দিয়েছি সেই ঘটনার সূত্রপাত অনেক আগে থেকে। 2023 সালে ফার্স্ট একটা এফআইআর করা হয় আমার এগেনস্টে ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে, যে আমি নাকি বডি পার্ট, ওয়াইল্ড অ্যানিম্যালের বডি পার্ট আমি চোরা কারবার, মানে খুব সহজভাবে বলতে গেলে চোরা কারবারই, আমি চোরা কারবার করি, বাড়িতে রাখি, কেটে নাকি মাংস খায়, এই সমস্ত বিভিন্ন অ্যালিগেশন দেওয়া হয়েছিল। আমার লোকাল নাকাশিপাড়া থানাতে এফআইআর করা হয়েছিল। সেক্ষেত্রে আমাকে আগাম জামিন নিতে হয়েছিল। হয়তো সেই টাইমেই হয়তো অ্যারেস্ট করাতে চেয়েছিল কেউ বা কারা, অ্যারেস্ট হয়নি। তার জন্য কি করলো, লাস্ট 30th আগস্টের কথা বলছি, তোর রাখি পূর্ণিমার সকাল ছিল, তখনও ঘুম থেকে উঠিনি, 6টা 6:30 বাজে, ওই ফোন কলটাতেই ঘুম এলো, মানে ঘুমটা আমার ভাঙলো, যে দাদা আমাদের হাঁসের ঘরের মধ্যে সাপ ঢুকে গেছে। বললাম সাপ ঢুকে, আমি যেরকম জেনারেলি আমি জানতে চাই কী সাপ, দেখি সাপের ফটো বা ভিডিও পাঠান, তো পাঠালো আমাকে ভিডিও, আমি দেখলাম যে তো অজগর সাপ মোটামুটি ম্যাচিওর্ড না, একটা মোটামুটি সাইজের একটা হবে। তো আমি কি করলাম, ওই টাইমে আমি ফরেস্ট ডিপার্টমেন্টের সাথেও কন্ট্যাক্ট করার চেষ্টা করলাম, কিন্তু সেই টাইমে ফোন লাগেনি, যাই হোক সুইচ অফ ছিল বা কোনো কারণবশত হোক। তো আমি ফার্স্ট প্রায়োরিটি দিলাম যে ওটাকে আগে রেস্কিউ করি, কারণ রেস্কিউ করে বিগত দিনেও অনেক দেখেছিস যে আমি সেই বড় অজগরটাও আমি যেরকম ফরেস্ট অফিসেই হ্যান্ডওভার করেছি, বা বিভিন্ন টাইমে ভাম বিড়াল তার বাচ্চা সহ হয়তো উদ্ধার হয়েছে, সেটার দরকার আছে, এক জায়গায় রাখার দরকার আছে, বন জঙ্গলে ছেড়ে দিলে হবে না, সেগুলোকেও মানে ফরেস্ট অফিসের ভিতরে আমি হ্যান্ডওভার করেছি। বিগত দিনে প্রচুর হ্যান্ডওভার করেছি, তার বিভিন্ন ফুটেজ বিভিন্ন নিউজ পেপারে বেরিয়েছে, তার বিভিন্ন প্রমাণপত্র রয়েছে। যাই হোক, তো সেই দিনও আমি কি করব, মানে আমি তো যেহেতু যাবোই ফরেস্ট অফিসে জমা দিতে, তো যেহেতু ফোন লাগলো না, আমি কি করলাম, ডিরেক্ট স্পটে পৌঁছে গেলাম, ওটাকে রেস্কিউ করলাম। একাই গেছিলাম সেই দিন, কাউকে একটাকে দিয়ে ভিডিও বানিয়েছিলাম, ওখানেই লোকাল যে সমস্ত মানুষজন জড়ো হয়েছিল ওই সাপ দেখার জন্য, তাদেরকেই কাউকে একজনকে মোবাইল ধরিয়ে দিয়েছিলাম, দিয়ে ভিডিওগ্রাফিটা মোটামুটি সে করেছে। সব কিছু কমপ্লিট হলো, সাপটাকে রেস্কিউ করা হলো, রেস্কিউ করে নিয়ে ব্যাগবন্দি করে আমি ওটাকে নিয়ে আসছি টুয়ার্ডস আমাদের বেথুয়াডহরি ওয়াইল্ড লাইফ যে অফিস রয়েছে, বিট অফিস রয়েছে, সেই বিট অফিসের দিকে আমি যাচ্ছি। গেটের ঠিক 50 মিটার মতো আগে আর একটা গেট রয়েছে, বেদুইন নাম, মানে ফরেস্ট অফিসেরই গেট ওটা। ওইখানে আমাদের বিট অফিসার সহ আরও 8-10 জনের দেখছি একটা টিম ওখানে দাঁড়িয়ে আছে। আমাকে ওখানে দাঁড় করানো হয়, দাঁড় করিয়ে রীতিমতো বাজে ব্যবহার করে, মারধর করে, বাইকের চাবি তো প্রথমে কেড়ে নিল, বাইকটাকে সিজ করে নিল, এবং আমাকে ঘাড় ধাক্কা দিয়ে মারধর করে আমার ফোনটাকে কেড়ে নেওয়া হলো, যাতে আমি কারোর সাথে কন্ট্যাক্ট না করতে পারি। আমি বলছি আমার সাথে কি হচ্ছে স্যার বলুন, আমি তো বুঝতে পারছি না। কোনো শব্দ নেই, কোনো আওয়াজ নেই, কোনো কথা নেই। দেখ, একটা যদি পাচারকারী কেউ ধরে, পুলিশ হোক বা প্রশাসনিক যেই হোক না কেন, তাকে তো জিজ্ঞাসাবাদ করবে কোথায় থেকে জিনিসটা আনছি, কি করছি, কোথায় নিয়ে যাচ্ছি, আর কারা এর সাথে যুক্ত রয়েছে, এসব ইন্টারোগেশন তো হবে। কোনো কথা নেই, আমাকে জাস্ট ঘরবন্দি করে রেখে দিল। ঘন্টা 3 পর কৃষ্ণনগর থেকে আর এক অফিসার গেলেন, তাকেও আমি জিজ্ঞাসা করছি যে ম্যাডাম সমস্যা কি, আমি তো বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে, আমি কি কোনো অন্যায় কাজ করেছি বলুন। তাহলে কোনো অ্যান্সার দিল না, ঘাড় ধাক্কা দিয়ে গাড়িতে তুললো, সোজা কৃষ্ণনগর রেঞ্জ অফিসে নিয়ে আসা হলো। সেখানে কিছু ফর্ম্যালিটিস ওনারা পূরণ করলেন, ওখান থেকে ডিরেক্ট আমাকে কৃষ্ণনগর কোর্টে চালান করে দিলেন। জাজ আমাকে 14 দিনের জেল হেফাজত দিয়ে দিলেন।
14 দিন পরেও আমার বেল হলো না। কোর্ট রুমটা চেঞ্জ হলো, 6 সিজিএম কোর্টে ছিল, সিজিএম থেকে 6 কোর্টে গেল, এবং সেখান থেকে মানে আরও 5 দিনের জন্য দিয়ে দিলেন ম্যাটারটা, মানে আমাকে আরও 5 দিনের জন্য জেলের মধ্যে থাকতে হবে। মানে অল টোটাল 19 দিন পর 20 নম্বর দিনে ওই 6 কোর্ট থেকে আমার জামিন মঞ্জুর করলেন বিচারক। তারপরেই এখন তোমার সামনে আছি। 20 দিন তুমি জেলে ছিলে? 20 দিন জেলে ছিলাম। মানে জেলের লাইফটা ভীষণই টাফ লাইফ, মারাত্মক টাফ লাইফ। আর যখন মানে আমি একটা ছোট জিনিস বলি, যে আমরা বাইরে এই যে থাকি, আমরা যে এই যে স্বাধীন আছি, তাই না, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, তুই স্বাধীনভাবে ঘুরে বেড়াস, স্বাধীনভাবে যেটা ইচ্ছা হয় খাস, যেটা ইচ্ছা হয় সেই কন্টেন্ট বানাস, কিন্তু ওখানে তোকে খাবার প্রোভাইড করা হচ্ছে, কিন্তু তোর স্বাধীনতাটা দেয়নি। মানে এর যে কি যন্ত্রণা, মানুষ যদি জেলের মধ্যে না যায়, আমরা বাইরে থেকে এই বাইরে থাকার মজাটা আমরা পাই না যতক্ষণ না, মানে হয় না যে আজকে যখন আমাদের লোডশেডিং হয় তখনও আমরা আলোর মর্মটা বুঝি, তেমনি আমি যখন জেলের ভিতরে ঢুকলাম তখন আমি জেলের বাইরে থাকার মর্মটা বুঝলাম, রিলেশনশিপের মর্মটা বুঝলাম। রিলেশনশিপ কী হয়, ওখানে কারোর সাথে কোনো রিলেশন নেই, কিছু নেই, ফ্রেন্ড নেই, কোনো কানেকশান নেই, মোবাইল নেই, বাইরের দুনিয়ার সাথে কী হয়ে যাচ্ছে না হচ্ছে কিছু তুই বুঝতে পারছিস না। প্যাথেটিক একটা লাইফ। তার উপর যখন তোকে এমন একটা ঘরে দিয়ে দিচ্ছে, আমাকে যে ঘরটায় দিয়েছিল ওখানে কম করে 150 জন থাকতো একটা ঘরের মধ্যে, সেটা কোনো দিন 160 হয়ে যেত, কোনো দিন 165 হয়ে যেত। মানে ব্লেড কাটিংয়ে শুতে হতো। মানে তুই যদি চিত হয়ে এভাবে শুস তাহলে শুতে পারবি না, রীতিমতো পেটাতো ওখানে যারা মানে ইনচার্জ এবং যারা ইয়েতে ছিল জেলের মধ্যে ইনচার্জ হয় আর রাইটার হয়, প্রত্যেক ঘরে এরকম আছে। যারা সাজাপ্রাপ্ত আসামি হয়তো 5 বছর 10 বছর ধরে রয়েছে, তাদের মধ্যে থেকে কেউ ইনচার্জ, কেউ রাইটার এরকম হয় দায়িত্বপ্রাপ্ত। ওরা মানে লাঠি নিয়ে দায়িত্ব করে সবাইকে শোয়াতো, তা নাহলে পারতেও না, কারণ একটু স্ট্রিক্ট না হলে আমি যেটা বুঝলাম ওখানে কেউ শুতেও পারবে না। একটা ঘরের মধ্যে 150-160 জন মানুষ, মানে বুঝতে পারছিস ঘরটা বড় হলে খুব বড়, মানে কতটা হবে আমি মোটামুটি একটা মাপ বলার চেষ্টা করছি। সেই পুরোনো দিনের আস্তাবলগুলো যেরকম হয়, ঘোড়া থাকার যেরকম, মাঝখানে অনেক পিলার, টোটাল পিলার ছিল 8টা পিলার ছিল। তার মানে সেই জায়গা থেকে ওটা খুব বেশি হলে হয়তো 30 বা 40 ফুট স্কোয়ার ফুট। হ্যাঁ, তা তো অনেকটাই ছোট। হ্যাঁ, 40 স্কোয়ার ফুট ধর, মানে সব সাইডে 40 ফুট 40 ফুট করে এরকম টাইপের একটা ঘরের মধ্যে 150 জন 160 জন মানুষ যদি শয়, তো ওরা স্ট্রিক্টলি সেইভাবে ইয়ে করে একদম কাত করে করে সবাইকে শোয়াতো, ঘুম আসতো না। মানে যখন কি হতো বলতো, মানে হঠাৎ না, মানে কীরকম যেন দম বন্ধ হয়ে আসছে এরকম টাইপের। বিশেষ করে যখন সকালবেলায় ওই জেলের সাইরেনটা বাজতো এবং সন্ধ্যাবেলাতে 2 টাইম যখন জেলের সাইরেন বাজতো, তখন মনে হতো যেন পুরো গলা টিপে ধরছে কেউ। তোর পাশের জন রেপ কেসের অভিযুক্ত, রেপ করে এসেছে, এ পাশে যে শুয়ে আছে সে হয়তো 3খানা মার্ডার করে এসেছে। মানে এই রকম একটা জায়গায় তোকে নামিয়ে দিচ্ছে, যেখানে কি আমি মানুষকে বাঁচাচ্ছি, বন্য প্রাণীগুলোকে বাঁচাচ্ছি। মানে মানুষ একটা সোশ্যাল ওয়ার্ক, আমি মনে করি আমি একজন পশুপ্রেমী। কেউ যদি আমাকে স্নেক রেস্কিউয়ার বলে, আমি তার থেকেও বলি যে কেউ যদি আমাকে অ্যানিম্যাল লাভার বলে, আমি সেটাতে খুশি হয়ে বেশি। কারণ এই ওয়াইল্ড লাইফটার বাইরেও অনেক আগে থেকে আমি রাস্তাঘাটে আমি পশুদের ট্রিটমেন্ট করি। হয়তো রেলে কুকুরের পা কাটা পড়েছে, বা হয় না যে ঘোড়ার গাড়ি যারা চালায় দেখবি, যে সমস্ত ঘোড়াগুলো বয়স হয়ে যায় তাদের খুব প্যাথেটিক পরিণত হয়, জাস্ট ছেড়ে দেয়। হয়তো চোখে তার ছানি পড়েছে, সে দেখতে পাচ্ছে না, রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সেটাকে গিয়ে ট্রিটমেন্ট করা, এই কাজগুলো করি অনেক আগে থেকে। এগুলো আমার ইউটিউবে দিই না, কারণ যেহেতু আমার ইউটিউবটা একটা নির্দিষ্ট একটা নিশে চলছে, ওয়াইল্ড লাইফ, আরও স্পেসিফিক্যালি বলতে গেলে সাপ, সেই কারণে এখানে ওই সব জিনিসগুলো আমি আপলোড করি না। কিন্তু এগুলো আমি করি অনেক আগে থেকে। তো মানে জেলের ভিতরে বসে বসে শুধু এটাই ভাবতাম যে মানে আমি কি ছিলাম আর কি হয়ে গেলাম। আমি মানুষের উপকার করতে যাচ্ছি, অবলাটার উপকার করতে যাচ্ছি, সেখান থেকে মানে মানুষ কতটা বলে, তুমি এত ভয়ঙ্কর সাপ নিয়ে হ্যান্ডেল করো, তোমার ভয় লাগে না? এই যে তুইও যেটা জিজ্ঞাসা করলি, বিশ্বাস কর আমার মানুষকে বেশি ভয় লাগে।
আমি সাপের কামড় খেয়ে মরে যাব, তাও ঠিক আছে, তাও ঠিক আছে, আমার মৃত্যু, আমি চাই আমার মৃত্যু সাপের কামড়ে হোক। কিন্তু মানুষের এই কনস্পিরেসির কারণে যদি আমার কোনো কারণে মৃত্যু হয়, সেটা আমি মানতে পারবো না। খেতে গিয়ে চোখে জল চলে আসতো। তোকে 3 বার খেতে দেবে জেলের মধ্যে, সকাল 8টার সময় শুকনো মুড়ি আর গুড়ের পাটালি, অথবা কোনো দিন হয়তো চিড়ে গুড়ের পাটালি, দুপুর 12টার সময় ভাত, কোনো দিন হয়তো গাটি কচুর ঝোল, কোনো দিন চিচিঙ্গার ঝোল, এরকম। কচুগুলোকে ওরা ছাড়াতেও না, তাতে না আছে একটু নুন, না আছে মশলা, মানে রীতিমতো খেসাটে সেই গন্ধ, সবজির যে গন্ধটা হয় সেই গন্ধটাও যায় না। খেতে পারতাম না। আমি যে 20 দিন ছিলাম, আমার 3.5 কিলো ওয়েট লস হয়েছিল। খাওয়া ঘুম না থাকলে স্বাভাবিক। আর ওই জায়গায় মশার কামড়, বিভৎস গরম। আমি ছিলাম 30শে আগস্ট থেকে 18 সেপ্টেম্বর, মানে আমি 5 সেপ্টেম্বরের দিকে ভাবছিলাম। 5 সেপ্টেম্বর 2022-এ আমি স্কুলে একটা সাপ নিয়ে গিয়ে আমি একটা প্রোগ্রাম করেছিলাম, অ্যাওয়ারনেস প্রোগ্রাম। সেটাও হয়ে গেছিলো, মানে স্কুলে ফুলে এভাবে সাপ নিয়ে যাওয়া সেইভাবে মানে খুব যে লিগ্যাল কাজ সেটা না, কিন্তু হয়েছিল ঘটনাটা কি, আমি স্কুলে যাওয়ার পথেই কলটা আসে এবং ওই রাস্তাতেই ওটাকে রেস্কিউ করে নিয়ে আমি ডিরেক্ট স্কুলে চলে যাই। এবং যেহেতু শিক্ষক দিবস একটা অকেশান ছিল, সব মিলে একটা খাপে খাপ হয়ে গেছিলো। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি হেড স্যারের পারমিশন নিয়ে আমি একটা প্রোগ্রাম করেছিলাম, অবশ্যই সেফ ডিস্টেন্স থেকে। বাচ্চাদেরকে পুরো গেট দিয়ে আটকে দিয়েছিলাম, আমি উঠোনে দূর থেকে একটা প্রোগ্রাম করেছিলাম। এবং সেই খবরটা বর্তমানের রাজ্যের পেজেও হয়েছিল, মানে বিরাট বড় করে খবরটা ছাপা হয়েছিল। তো 2022-এর 5 সেপ্টেম্বর এইভাবে কাটিয়েছিলাম। আর 2023-এর 5 সেপ্টেম্বর আমি জেলের মধ্যে বসে আছি। শিক্ষক দিবসের দিন শিক্ষক জেলের মধ্যে বসে আছে। ভীষণ মানে গ্লানিকর, খুব মানে ভীষণই অপমানজনক একটা ব্যাপার। ওখানে জানিস তো একটা জিনিস কি বলতো, প্রথম যখন ঢুকলাম জেলের ভিতরে, যে যেটা জিজ্ঞাসা করতো আমি হুড়ুর করে বলে দিতাম যে এই হয়েছে। আস্তে আস্তে দেখলাম ওখানে না তোকে সদুপদেশ দেওয়ার লোক নেই। যারা ওখানে রয়েছে তারা তোকে আস্তে আস্তে দেখতাম যে কেউ বলে দিচ্ছে যে ওখানে 1 কোর্ট বলতে 14 দিনকে বোঝায়। হ্যাঁ, 1 কোর্ট, আচ্ছা 1 কোর্ট 14 দিন। হ্যাঁ, 1 কোর্ট বলতে 14 দিনকে বোঝায়, মানে 14 দিনের জেল হেফাজত, ওটাকে 1 কোর্ট বলে জেলের ভাষাতে আর কি। মানে বলতো 4-5 কোর্টের নিচে তোমার বেরোনো সম্ভব না, মানে 2-3 মাসের একটা ধাক্কা। কেউ বলতো খুব রেয়ার কেস। অবশ্যই এটা রেয়ার কেস, এরকমভাবে মানে আমারও জানা ছিল না যে এইভাবে কেউ ঢুকতে পারে। হ্যাঁ, সেই জায়গা থেকে হোপলেস করে দেওয়ার মতো প্রচুর লোকজন ছিল ভিতরে, হোপলেস করে দিত, হবে না, কোনো হবে না, জামিন হওয়া খুব চাপের বিষয়, এরকম কেস ওয়াইল্ড লাইফ কেস, খুব বাজে কেস, এরকমভাবে সব বলতো। দিয়ে আমি দেখলাম যে বেকার কাউকে আর কিছু শেয়ার করে লাভ নেই। আর আমি মানুষজনের সাথে মিশতামই না ওখানে, নিজের মতো ওই খাবার নিতাম, প্রত্যেক দিনই নিতাম, জাস্ট যাতে পেটে পিত্তিটা না পড়ে, বেঁচে তো থাকতে হবে কদিন, কারণ রোগ ভোগে পড়ে গেলে ওখানে দেখারও তো লোক নেই। জাস্ট ওই সবজিটা দিয়ে কোনো রকম একটু 1 গাল 2 গাল একটু খেতাম, যাতে খিদেটা একটু হয়, দিয়ে আবার সব ফেলে দিতাম। তো ওইভাবেই খেয়ে নিজের মতো থাকতাম। গেটটা যখন খুলতো, সামনে গ্রাউন্ড রয়েছে, গিয়ে চুপচাপ বসে থাকতাম। ওখানে একটা জিনিস আমি বলি, মানে সিপাই যারা আর কি গার্ডিংয়ে থাকে, তাদের মধ্যে অনেকে ছিল আমার সাবস্ক্রাইবার, অনেক কয়েদি আমার সাবস্ক্রাইবার ছিল। কয়েদি বলতে মানে সাজাপ্রাপ্ত না, সাজাপ্রাপ্ত তারা কয়েক বছর ধরে রয়েছে, মানে হয়তো রিসেন্ট, হয়তো 2-1 মাসের মধ্যে হয়তো ঢুকেছে। তারা আমাকে দেখে বলছে, আরে দাদা আপনি এখানে, কী ব্যাপার? সবাই স্টান্ট হয়ে যেত, সবাই অবাক হয়ে যেত, কী ব্যাপার? আমি বলি ছিল কপালে দুর্ভোগ, যে কারণে এই নরকে চলে আসতে হলো। হ্যাঁ, তো সিপাহীরাও বলতো, 2-1 জন সিপাহী ছিলেন আমার সাবস্ক্রাইবার। এবং সবথেকে বড় কথা, যেদিন আমার বিশ্বকর্মা পুজোর রাত্রিবেলায় আমি ছাড়া পেলাম গত বছর, জেলার মানে আমাদের যে বড় জেলার সাহেব, সে অনেক প্রসিডিওর আছে, বেরোনোর আগে অনেক টিপসই, এটা ওটা অনেক প্রসিডিওর রয়েছে, সবারই হয়তো 10 মিনিট করে লাগছে। জেলার সাহেব পাক্কা আমাকে নিয়ে 1 ঘন্টা বসেছিল, আমার নাম্বার নিলেন, সেভ করলেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেন,
এবং টোটাল অফিসে যতজন ছিল সবাইকে দিয়ে সাবস্ক্রাইব করালো ধরে ধরে, এবং রীতিমতো আমাকে এখনও উইশ করে যান বিভিন্ন এই যে নিউ ইয়ার থেকে শুরু করে বিভিন্ন অকেশনে আমাকে জেলার সাহেব নিজে থেকে আমাকে উইশ করেন, মানে আমার ফ্যান হয়ে গেছেন জেলার সাহেব। এবং শুধু তাই না, রিসেন্ট একটা ছেলে আমাদের ওখানকারই লোকাল কিছু একটা কেসে হয়তো ঢুকে গেছিলো, কিছুদিন থেকে আবার বেরিয়ে এসে বেরোনোর টাইম আমাকে বলছে যে দাদা তোমার কথা জেলার সাহেব বলছিল, এই যে শাশ্বতকে চেনো, তোমাদের ওখানে বাড়ি বেথুয়াতে? ও বলেছে হ্যাঁ আমি চিনি তো, আমাদের ওখানে রেস্কিউ করে সাপ টাপ ইয়ে করে। বলেছে হ্যাঁ শাশ্বত খুব ভালো ছেলে, এইভাবে বলেছে জেলার সাহেব। তো এটাই আর কি, মানে কি বলতো, দেখ মানুষ না, আমি মনে করি অন্যায় যতই তার দাঁত নখ বার করুক, ন্যায় এবং সত্যির কাছে সে পরাজিত হতে বাধ্য। তো এই যে এক্সপিরিয়েন্স যেটা হলো, ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স, তো আমি হার মানার মতো ব্যাপার স্যাপার আমার মধ্যে নেই। আজকে দেখ এইরকম একটা সিচুয়েশন যদি অন্য কোনো একটা মানুষের ক্ষেত্রে হতো বা কোনো গভর্নমেন্ট টিচারের ক্ষেত্রে হতো, সে কিন্তু হারগিজ এত ঝামেলার ঝুট ঝামেলার মধ্যে যেতই না। টিচাররা দেখবে একটু ছাপোষা টাইপের হয় না? শুধু টিচার বলে না, দেখবি গভর্নমেন্ট যে কোনো এমপ্লয়ি তারা ঝুট ঝামেলা এড়িয়ে যেতে চায় হয়তো এই ভয়গুলোতেই। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমি তো অন্যায় কিছু করিনি। না, ওটাই আমার মনে হয় ক্ল্যারিফাই করা দরকার। তুমি জেলের এক্সপিরিয়েন্স বলে বললে, তোমার 7 লাখ সাবস্ক্রাইবার্স আছে, তোমার প্রত্যেকটা ভিডিওতে তুমি রেস্কিউ করছো, করে ভিডিও শেষে সেটা তুমি জঙ্গলে গিয়ে আইসোলেটেড একটা জায়গায় গিয়ে যে ছেড়ে দিচ্ছ, ওটা তুমি ভিডিও প্রত্যেকটাতে আছে আই গেস, আমি প্রত্যেকটাতে দেখেছি। আর যে কেসটা তুমি বললে, সেই কেসটার ক্ষেত্রেও তুমি ওটা বস্তায় করে নিয়ে ওদের কাছেই যাচ্ছিলে, এমন না যে তোমাকে বর্ডারে ধরেছে বা রাস্তায় ধরেছে, এমনকি অফিসটাকে ক্রস করেও যায়নি, কিন্তু না, অফিসের দিকে একটাই রাস্তা ছিল এবং অফিসের দিকেই যাচ্ছি, তার আগেই আমাকে ধরে নিল। আর এটাও আমার মনে হয় লোকজনদের শোনা উচিত যে তুমি ওটা বন দপ্তরকে ফোন করেছিলে, আর ম্যাক্সিমাম কেসেই ফোন করে পায় না বলেই তারপরে ধরো যারা তোমাকে ডাইরেক্টলি চেনে তো তারা চেনেই, নালে অবশ্যই এরকম কত আমার কাছে এভিডেন্স রয়েছে যে বলে যে দাদা এরকম ফোন করে করে পাচ্ছি না, আসবো বলে আসছে না, তখন বাধ্য হয়ে আমাকে গিয়ে রেস্কিউ করতে হয়। তা নাহলে হয় তারা কি করবে, মানুষ সাপ দেখলেই মেরে ফেল, মানে এটা একটা কমন একটা সাইকোলজি মানুষের, যে রিস্ক নেব না। তো সেই জায়গা থেকে হয় সাপটা মরবে, আর নাহলে মানুষজনের কিছু একটা দুর্ঘটনা ঘটবে। সাপ তো আর অপেক্ষা করবে না রে ভাই, যে কতক্ষণে আমার বন দপ্তরের লোক আসবে না কতক্ষণে শাশ্বত ঘোষ আসবে। সাপ তো কিছু বুঝবে না। সাপ যদি বেগতিক হয় তাহলে বাইট করে দেবে মানুষকে, আর মানুষ যদি ধৈর্য হারিয়ে ফেলে তাহলে সাপটাকে মেরে ফেলবে। সেই জায়গায় আমাদের টার্গেট থাকে যতটা তাড়াতাড়ি, অ্যাজ সুন অ্যাজ পসিবল সেই জায়গায় পৌঁছে বোথ মানুষ এবং সাপ দুজনকেই যাতে সেফ রাখা যায়। সেই জায়গায় তুমি লোকেদের সাহায্য না হলে তুমি সাপটা সাহায্য করছো, ব্যাপারটাকে ঠিক করার চেষ্টা করছো। লোকজন বন দপ্তরকে ফোন করছে, তুমিও ইনফ্যাক্ট তুমি বললে যে বন দপ্তরকে গিয়ে ফোন করেছো, পাওনি, তারপরে তুমি সেই রাতে রেস্কিউ করলে। অ্যাকচুয়ালি ওটা হয়তো ওদের প্ল্যানিংই ছিল না, এটা তো পুরো একদম প্রি প্ল্যান্ড। যে হাঁসের খাঁচার মধ্যে সাপটা ছিল, টোটাল ভিডিওগ্রাফি তো রয়েছে, ইউটিউবেও রয়েছে, মানে দর্শকও যদি এখন গিয়ে সার্চ করে সেই ভিডিওটা দেখতে পাবে। ওই ঘরটাতে কোনো সময় আমার মনে হয়নি যে সাপ ওখানে আদার্স কোনো জায়গা দিয়ে ঢুকতে পারে, যদি না ঘরের মেন গেটটা খোলা রাখে। এবার দেখ, তুই রাত্রিবেলায় সন্ধ্যাবেলায় হাঁস ঢুকিয়েছিস, তুই কি মেন গেটটা না মেরে ছেড়ে দিবি? আর যদি ছেড়ে দিস তাহলে তো হাঁস তো আবার বেরিয়ে চলে আসবে। আর সেই জায়গা থেকে ওদের কথার মধ্যেও অনেক অসঙ্গতি রয়েছে, যে বলছে যে রাত্রিবেলায় মানে সকালবেলায় নাকি হাঁস ছাড়তে গিয়ে দেখছে যে 3টে হাঁস বেরোলো আর একটা হাঁস বেরোচ্ছে না। এবার তুই একটা জিনিস ভাব, দরজা বন্ধ, ভেতরে সাপ রয়েছে এবং অন্যান্য হাঁস রয়েছে, হাঁস চেঁচামেচি করবে। প্রত্যেকটা পাখির এটা স্বভাব, যখন ওরা সাপ দেখে বা কোনো সংকটময় কিছু প্রাণী দেখে, দেখবি চেঁচামেচি করে একদম পাগল করে ছেড়ে দেয়, মানে চুপচাপ বসে থাকলো ঘরের পাশেই ঘর, তুমি কিছু বুঝতে পারলে না যে তোমার হাঁসের ঘরে হাঁস ঢুকলো, ওরা চেঁচামেচি, তোমার কানে কিচ্ছু যাচ্ছে না। পুরোটাই একটা প্ল্যানিং ছিল, এটা একটা গভীর ষড়যন্ত্র, মানে যেমন তেমন ষড়যন্ত্র না, এটা আমাকে ফাঁসানোর জন্য সুন্দরভাবে ওখানে একটা হাঁস এবং সাপটাকে ঢুকে দিয়েছিল, যাতে সারা রাত ধরে মোটামুটি হাঁসটা খেয়ে ফেলতে পারে। সেরকম একটা মানে তাহলে ঘটনাটা আরও বেশি মানে বাস্তব মনে হবে। এইভাবেই ওরা প্ল্যানটা করেছিল আর কি। তার উপরে তুমি ওটাকে নিয়ে বন দপ্তরের দিকেই যাচ্ছিলে, ওখানে দেখছো অলরেডি সবাই রেডি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, যেখানে বন দপ্তরের স্টাফদেরকে ফোন করে করে দিনের পর দিনও যায় না, এরকমও কত আমার কাছে কল রেকর্ডিং আছে, যে একটা হনুমান বেচারা কষ্ট পাচ্ছে, একটা বাচ্চা হনুমান দিনের পর দিন কল করেছে, যায়নি।
সেইটাকে নিয়ে যখন আমি আবার উদ্ধার করে যখন করে মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করিয়ে আমি যখন আবার অফিসে জমা দিতে যাচ্ছি, তখন আমার কাছ থেকে নেয়নি আমার কাছ থেকে। এটা আমি এই জেল থেকে বেরোনোর পরের ঘটনা বলছি। আমি বেচারা হনুমানটাকে বাধ্য হলাম আবার যেখান থেকে তুলেছিলাম সেখানে রেখে আসতে। বাড়িতে আনতেই পারতাম, কিন্তু বাড়িতে আনলাম না, কারণ যেহেতু একটা এরকম পিছনে বাঁশ নিয়ে ঘুরেই বেড়াচ্ছি, তাই আর ও তো বাড়িতে ও তো বিশাল ওয়াইল্ড হয় হনুমান। হ্যাঁ, কিন্তু ওটা বাচ্চা ছিল, দেখেও ভীষণ মায়া লাগলো। ওই কারণে ওকে নিয়ে আমি ভেটের কাছে গিয়েছিলাম। পশু চিকিৎসক ট্রিটমেন্ট করলো, কিছু ওষুধ ইঞ্জেকশন করে দিল, কিছু ওষুধ ইঞ্জেকশন আমাকে দিয়ে দিল। সবগুলো নিয়ে আমি ফরেস্ট অফিসে জমা দিতে গেছিলাম, কিন্তু নিল না, জাস্ট নিল না আমার কাছ থেকে। এতটা অমানবিক। দেখো, আমি তো কি আর বলবো, আমি তো তুমি যে এক্সপিরিয়েন্সের থ্রুতে গেছো, সব থেকে বাজে লাগে একটা হয় নির্দোষে জেলে যাওয়া, আর একটা হলো লোকেদের উপকার করতে গিয়ে জেলে যাওয়া। যে কতটা বাজে লাগে সেটা আমি হয়তো গেসই করতে পারবো, তুমি বেশি ভালো জানবে। বলছি না, আমরা বিভিন্ন ডকুমেন্টারি দেখি, বিভিন্ন ফিল্মে দেখি, বিভিন্ন কিছু দেখি জেল নিয়ে, যে জেলের ভিতরের লাইফ নিয়ে অনেক ডকুমেন্টারি আছে ইউটিউব দুনিয়ায় বা সোশ্যাল মিডিয়ায়। কিন্তু আমরা যতক্ষণ না ওই ভিতরে আমাকে যখন ঠেলে দেওয়া হলো, আমাকে ঢুকিয়ে গেটটা যখন বন্ধ করে দিল, তখন জাস্ট মনে হচ্ছে যে এটা কোথায় চলে এলাম। ওটা লিটারেলি একটা অন্য দুনিয়া, ওটা একটা অন্য দুনিয়া যেখানে খুংখার আসামিরা রয়েছে, তাদের মধ্যে তোকে ঢুকিয়ে দিয়েছে। আর একটা জিনিস খুব আমি ফলো করলাম, জেলের মধ্যে জানিস তো 70% মানুষ আমার মতনই এরকমভাবে ফাঁসিয়ে দেওয়া মানুষ। অরিজিনালি যারা দোষ করেছে, বাকি 30% অবশ্যই একদম যারা রয়েছে তারা দাগি মাল, একদম দাগি আসামি পুরো। কিন্তু 70% মানুষের কোনো রকম কোনো দোষ নেই। হয় পুলিশ ফাঁসিয়েছে, না হলে কোনো প্রভাব প্রতিপত্তিশালী মানুষ ফাঁসিয়েছে, না হলে কোনো ডিপার্টমেন্ট ফাঁসিয়েছে, সব ফাঁসানো কেস। দেখবি মানুষের মুখ দেখেও একটা বোঝা যায়। জানি না আমার মুখ দেখে দর্শকগণ ক্রিমিনাল মনে করছিস কিনা, হ্যাঁ, বা তুই মনে করছিস কিনা। একটা চোখের মধ্যে, একটা কথার মধ্যে কিন্তু একটা আমি জানি পুরোটা হয়তো বোঝা যায় না, কিন্তু একটা বোঝা যায়। এবং আমি যেহেতু একসময় ডোর টু ডোর মার্কেটিং করেছি না, আমি মানুষের সাথে প্রচুর টাচে এসেছি, প্রচুর কিছু দেখেছি। মানুষ কত রকমের হতে পারে, মানুষকে দেখেই মোটামুটি আমি অনেকটা গেস করে নিতে পারি যে ইনি হয়তো এইরকম টাইপের হতে পারেন, ইনি হয়তো এইরকম টাইপের হতে পারেন। সব ক্ষেত্রে 100% ঠিক হয় না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মিলে যায়। তো সেই জায়গা থেকে মানুষ বুঝতে পারে। তো আমিও এরকম দেখে বুঝতে পারতাম যে অ্যাকচুয়ালি এতটা মিথ্যা কথা কেউ বলবে না, যে না এরকম এরকম। অনেকে মিথ্যাও বলছে, সেটাও বুঝতে পারতাম, হ্যাঁ, যে সে বলছে যে না আমি নির্দোষ, আমি কিছু, কিন্তু তার অ্যাকচুয়ালি হাব ভাব দেখে, তার দেখে বোঝা যায় যে না এর মধ্যে কিছু একটা ব্যাপার আছে। কিন্তু এটাই ফ্যাক্ট যে জেল খাটে বেশিরভাগ মানুষ যারা নির্দোষ, তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আমাদের ভারতবর্ষের আইন কানুন ব্যবস্থা অবশ্যই পূর্ণ শ্রদ্ধা জানিয়েই আমি বলছি যে আমাদের অনেক ক্ষেত্রে এরকম রয়েছে যে যার টাকা রয়েছে, যার পাওয়ার রয়েছে, সে আজকে মার্ডার করেও সে আজকে খুলেআম ঘুরে বেড়াচ্ছে। কিন্তু দেখ আমার কেসটাই ভাব, কত অ্যাক্টিভ ডিপার্টমেন্ট আমার বেলাতে, কতটা প্ল্যানিং করে সুন্দর করে সাজিয়ে প্লটিং করে একদম পেছনে বাস দিয়ে দিল। অথচ কিছুটা রাজনৈতিক কথা হয়ে যাবে, শেখ শাহজাহান যাকে নিয়ে আজকে নিউজ মিডিয়া একদম তোলপাড়, এখন যদি নিউজ চ্যানেল খোলা যায় শুধুমাত্র শাহজাহানের গল্প। বাড়ির পাশেই বসে আছে, তাকে নাকি কেউ খুঁজেই পাচ্ছে না, লাপাতা। তো প্রভাব প্রতিপত্তি এবং টাকা যার রয়েছে, আইন কানুনটাও অনেকটাই তাদের হয়ে গেছে। বর্তমান জায়গায় দাঁড়িয়ে আমি একজন ভুক্তভোগী হিসেবে বলছি। তবে আমি বিশ্বাস করি যে একদিন সুবিচার আসবে এবং আমি নির্দোষ প্রমাণিত হব। আমি অলরেডি আমার ঘটনাটা আমার চ্যানেলেও যেভাবে জানিয়েছি, আমি সেইভাবেই আবারও আপডেট আমি দিয়ে দেবো। হয়তো সময় লাগবে, কারণ এগুলো একটা লেন্দি প্রসেস। আমার প্রথম হাজিরা নভেম্বরে গেছে, তারপর আবার 8 মাস পর হাজিরার ডেট পড়েছে। সেখান থেকে গেস করা যেতে পারে এগুলো একটা লং টার্ম একটা কেস হয়ে যাবে, হয়তো কয়েক বছরও চলতে পারে।
এবং সব থেকে বাজে ব্যাপার যে আমি একজন সরকারি চাকুরি যেমন তখন আমি একজন শিক্ষক, প্রাথমিক শিক্ষক, সেই জায়গা থেকে আমি বর্তমানে সাসপেনশনে রয়েছি আর কি। যেহেতু আমাদের প্রাইমারি টিচার্স রুল বুকে আছে যে 48 ঘন্টার বেশি যদি জেল কাস্টাডি হয়ে যায় তাহলে তাকে সাসপেন্ড করা হবে। আমার ক্ষেত্রেও সেটাই করা হয়েছে। মেন কেসটা যেটা ছিল সেটা হলো এই মানে যে পাচার টাইপের, হ্যাঁ, অজগর সহ তারা আমাকে ধরেছে এবং মানে দেখানো হচ্ছে যে আমি অজগর পাচার করছিলাম। কিন্তু যে পাচার করবে সে থোড়ি তার ইউটিউব চ্যানেল খুলে প্রত্যেকটা ভিডিও ওরকম দেবে। আমি বলছি মানে এইটুকু কমন সেন্স তো থাকা উচিত না, মানে কোর্টে তোলার আগেও। তাদের কমন সেন্স একটু বেশিই আছে এবং যে কারণে আমি বলছি যে রীতিমতো প্ল্যান এটা পরিকল্পনা করেছে। তাদের কমন সেন্স যথেষ্ট বেশি রয়েছে এবং সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত অফিসার যারা এই কাজটা করলো তারা রীতিমতো আমার ইউটিউবের রেগুলার দর্শক। তারা আমার ইউটিউব চ্যানেলটা খুলে সারাক্ষণ বসেই থাকে যে শাশ্বত কখন কি পোস্ট করলো, কোন জায়গা থেকে কি খুঁত বার করা যাবে। দেখ, আমি নিখুঁত এটা আমি বলবো না, কোনো মানুষ নিখুঁত হয় না, অবশ্যই কিছু না কিছু ভুল থাকে। বিশেষ করে যখন একটা ওয়াইল্ড লাইফ নিয়ে, আমি ওয়াইল্ড অ্যানিম্যাল নিয়ে কাজ করছি, হয়তো কোনোটার হয়তো লেজ ধরে করছি, হয়তো ভামবিড়াল হয়তো লেজ ধরে একটু করে ফেললাম, এবার সেটা দেখতে গেলে অ্যাকচুয়ালি একটা অমানবিক একটা ব্যাপার স্যাপার হয়ে যায়। কিন্তু সেই টাইমে আমি তো ওকে তো আলটিমেটলি উদ্ধার করছি এবং ওকে কোনো রকম হার্ম ওকে পৌঁছাচ্ছি না, এবং যাতে ও আমাকে না হার্ম করতে পারে সেই কারণে লেজটা ধরতে হয়েছে। তাছাড়া কিন্তু একটা ভামবিড়ালের কোনো জায়গা ধরার মতো নেই। যারা রেস্কিউয়ার তারাই জানে, যারা ভামবিড়াল, যেটাকে সিভেট ক্যাট বলে, সেই সিভেট ক্যাট যদি রেস্কিউ করতে হয় ওর বিরাট লম্বা লেজ থাকে, ওই লেজটাই ধরতে হয়, আর কোনো ধরার তুই জায়গা নেই। তুই যদি পিট ফিট ধরতে যাস, হয় ও মুখ দিয়ে বাইট করে দেবে, আর নাহলে ওর বিরাট লম্বা লম্বা দাঁত নোখ হয়, ও নোখ দিয়ে আঁচড় মেরে দেবে, একদম মাংস তুলে নেবে, নিজের ক্ষতি হয়ে যাবে। তো সেই জায়গা থেকে মানে আমার খুদ ধরার জন্য ওই কিছু সো কল্ড অফিসার, একটা ডিপার্টমেন্ট পুরো খারাপ হয় না, কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট আজকে আছে বলেই কিন্তু হোল সিস্টেমটা কিন্তু টিকে রয়েছে। কিন্তু কিছু দুর্নীতিগ্রস্ত অফিসার আজকে আমার ফল্ট ধরার জন্য সারাক্ষণ বসে রয়েছে একদম। হয়তো ওদের কাছেও যাচ্ছে যে এরকম একটা পাওয়া যায়, তোমরা কেন যাওনি এখানে। নিশ্চয়ই কারণ ওদের বড় অফিসার হয়তো ওদেরকে চাপ দিয়েছে। হ্যাঁ, এটা হতেই পারে যে হয়তো এ কাজ করছে, তাহলে তোমরা কি কাজ করছো, হ্যাঁ তুমি কেন যাওনি এখানে, তোমার তো ডিউটি এটা। কিন্তু আমি মনে করি এই জায়গাটার কি কোনো মানে আছে? এই যে প্রতিদ্বন্দ্বিতা, এটা তো কোনো কম্পিটিশন না। একটা যদি সৌহার্দ্যপূর্ণ যদি একটা পরিবেশ বজায় থাকে, যে যত রেস্কিউয়ার রয়েছে অল ওভার আওয়ার ইন্ডিয়া, সবাই কিন্তু এরকমভাবেই কাজ করে যে একটা তাদের বিট অফিসার বা রেঞ্জ অফিসার তাদের সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ একটা সিচুয়েশন বজায় রেখে, একটা যোগাযোগ একটা ঠিকঠাক রেখে। তা আমি জানি না, মানে আমি আমার গ্রাউন্ড লেভেলে যে অফিসাররা রয়েছে তাদের সাথে আমি কথা বলতেই পারি না। মানে কথা বলতে গেলে রীতিমতো মানে তিরস্কার বানিয়ে আমাকে শুনতে হয়, আমাকে থ্রেট শুনতে হয়, তুমি কাজ বন্ধ করো, তুমি ভিডিও দেওয়া বন্ধ করো। ওখানেই হলো ব্যাপার, তুমি ভিডিও দেওয়া বন্ধ করো, তুমি চ্যানেলে কিন্তু এখনো চালিয়ে যাচ্ছ শাশ্বত, এই কথাগুলো আমাকে শুনতে হয়। তার মানে এই ইন্টেনশনটা কি দর্শকরা গেস করতে পারবেন। প্রচুর বাধা বিপত্তির মধ্যে দিয়ে আমাকে কাজ করে যেতে হচ্ছে। এত বাধা বিপত্তির পরেও অনেকে থেমে যাওয়া, হয়তো বেশিরভাগ জনই থেমে যাওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু আমি থামিনি। কারণ একটাই বলবো, আমি অন্যায় করিনি। তো যারা অন্যায় করছে তাদের চোখ রাঙানি আমি সহ্য করব না। আমি নিজেকে একজন প্রতিবাদী শিক্ষক বলে মনে করি। আগেও আমার আন্দোলন শিক্ষক জগতের মানুষরা জানেন, যারা দর্শক বন্ধুদের মধ্যে শিক্ষক রয়েছেন, হয়তো কখনো না কোনো সময় আমাকে হয়তো দেখে থাকবেন কোনো না কোনো ইয়েতে। কারণ যেহেতু বিভিন্ন প্রতিবাদ আন্দোলনেই আমি একদম ফ্রন্ট লাইন থেকেই লিড করেছি। স্লোগান, মানে আমি নিজের বড়াই করছি না, স্লোগান দিতে আমার খুব ভালো লাগতো এবং আমার স্লোগান অনেক মানুষ পছন্দ করতো, অনেক টিচাররা পছন্দ করতো। সেই জায়গা থেকে ভীষণ ভালোবাসেন, শিক্ষক মহলেও একটা পরিচিতি রয়েছে কম বেশি। তো প্রতিবাদী সত্তা আমার আছে এবং থাকবে ভবিষ্যতে। কাজ আমার চলবে, যতদিন হৃৎপিণ্ডটা ধুকপুক করছে ততদিন আমি অন্যায়ের কাছে তো মাথা স্বীকার করব না। ভুল জায়গায় পাঙ্গা নিয়ে নিয়েছে বস, কাজ চলবে।
20 দিনের মানে জেল ঢুকিয়ে ভেবেছে যে এবারে থেমে যাবে। একদম একদম, ওটাই এবার বুঝে যাবে যে কি জিনিস। অবশ্যই অবশ্যই। আমি দাঁতে দাঁত চেপে রীতিমতো ছিলাম, রীতিমতো মানে চোখ দিয়ে জল চলে আসতো আমার ওখানে। মানে একটা মিনিট কাটানো ভীষণ টাফ হয়ে যায়। মানে হয়তো ঘরে পায়চারি করছি যে হয়তো এবার হয়তো ঘড়ির কাঁটাটা দেখবো একটু হয়েছে, সালা 1 মিনিটই কাটছে না, এরকম টাইপের হয়ে যেত। আর যখন রাত সন্ধ্যাবেলায় ওই যে লক আপ করে দিত, পুড়ে দিত, আর একেবারে পরের দিন সকালবেলায় আবার বের করতো, ভীষণ টাফ ছিল ওই টাইমটা ভীষণ টাফ ছিল। আমি একজন নন স্মোকার, আমি কোনো রকম স্মোক করি না। সেই জায়গা থেকে মানে ভিতরে ওই 150 জন 160 জন মানুষ থাকতো, জেলখানার রুম, তার মধ্যে সবাই মিলে স্মোক করতো, দম বেরিয়ে আসতো আমার। আমি জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকতাম একটু বাইরের নিঃশ্বাস নেওয়ার জন্য। ভীষণ প্যাথেটিক ছিল ওখানে একটা মুহূর্ত কাটানো, মানে যাচ্ছে তাই ব্যাপার। সরি। ওখানে জানিস একটা জিনিস, একদিন দেখলাম যে কিছু হনুমান এসছে, জেলের রুটিও দিত, তো সেই রুটি খাওয়ানোর চেষ্টা করলো, হনুমানগুলো পর্যন্ত রুটি খেলো না। সেই রুটি কতটা নিম্নমানের খাবার দেওয়া হয় জেলে, মানে হনুমানগুলো পর্যন্ত রুটি খেলো না, অথচ প্যাকেটের বিস্কুট ফিস্কুট যখন দেওয়া হলো সেগুলো একদম সুন্দর খেয়ে নিল। খাবার খেতে গিয়ে রীতিমতো কান্না আসতো। একদিন কোনো মানে ওখানে একজনের সঙ্গে একটু বন্ধু টাইপের হয়েছিল, সেও একটা বধূ নির্যাতনের কেসে, এখন তো মেয়েদের জন্য প্রচুর আইন, তাকে ঢুকিয়ে দিয়েছিল। কিছু একটা সাংসারিক কিছু একটা সমস্যা হয়েছিল, একটা অ্যালিগেশন দিয়ে ঢুকিয়ে দিয়েছিল। তো সে কৃষ্ণনগরই ছিল। একদিন সে কোথাও থেকে একটা ঘি জোগাড় করেছে, সেই দিন বিরাট আনন্দ পেয়েছিলাম। মানে ধর দিন 10, 12, 15 এরকম হলো, দিন 10, 12 পরে মানে ওই খেতে খেতে তো আর মানে খাওয়ার কথা মানেই একটা মানে ভিতরটা একদম কেঁদে উঠতো যে ওফ, ও গাটি কচু একদম গোটা গোটা দিত, কোনো খোসা টোসা কিছু ছাড়ানোর বালাই নেই। কচুর ঝোল কোনোদিনও খাইনি, সেই সব ওখানে গিয়ে খাওয়া। মানে যদি খাওয়ার মতো কিছু জিনিস দিত ঠিক আছে খেতাম, কোনো মশলাপাতি যদি দিত অ্যাটলিস্ট খোসাটা ছাড়িয়ে রান্না কর বা একটু মশলা ফসলা দেওয়া, কিছু না। তো সেই দিন ওই একটুখানি ঘি পেয়েছিল কোথায় থেকে, ওই দিন পেট ভরে ভাত খেয়েছিলাম। মানে যেন মনে হচ্ছে যেন একদম অমৃত খাচ্ছি, মানে শুধু ওই ঘি দিয়ে ভাতটা খেয়েছিলাম আর কি। ভীষণ প্যাথেটিক লাইফ, ভীষণ প্যাথেটিক। মানে কতটা প্যাথেটিক হতে পারে আমার মনে হয় প্রত্যেকটা পুরুষ মানুষের না কিছুদিন করে জেল লাইফ একটা কাটানো দরকার, তাহলে মানুষ না রিয়ালাইজ করবে একটা রিলেশনশিপের কতটা গুরুত্ব। মানে আমার ওই টাইমে গার্লফ্রেন্ডের সাথে একটু ঝামেলা চলছিল, তো ওখানে ঢোকার পর মনে হচ্ছে যে মানে কতটা তুই মিস করছিস তাদেরকে। হ্যাঁ, যে বেকার বেকার ছোটোখাটো জিনিস নিয়ে আমরা লড়াই করি, মা বাবা বন্ধু রিলেশনশিপ যে কতটা ভাইটাল, ওই গাঢ়দের মধ্যে তুই বুঝতে পারবি যে ইম্পর্টেন্স কতটা। অনেক কিছু শেখায়, আমি পজিটিভলি নিই সব কিছু। আমি মনে করি আমার এই 20 দিনের জেলও আমার লাইফে দরকার ছিল, তা নাহলে হয়তো অনেক কিছু শেখা মিস হয়ে যেত। অনেক কিছু শিখেছি আমি, দরকার ছিল আমার, যেগুলো বাইরে থেকে অ্যাকচুয়ালি সেই শিক্ষাগুলো আসবে না। আজকে আমি নিজের মতো থাকছি, নিজের মতো ঘুরছি ফিরছি, এগুলোকে সবাই মিস ইউজ করে, স্বাধীনতার মিস ইউজ করে। কিন্তু যখন আমি পরাধীন তখন আমি মনে হয় যে আরে আমি যদি একটু মানে আমাকে যদি ছেড়ে দিত, একটু খোলা মাঠে গিয়ে বসতাম নিজের মতো, সেটাতেই শান্তি। কিন্তু মানুষ আজকাল দেখ স্বাধীনতার একটা মিস ইউজ করে ফেলে বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গাতে। তো যতক্ষণ না তুই পরাধীন হচ্ছিস ততক্ষণ তুই স্বাধীনতার মর্মটা বুঝবি না। আমরা এখন ফোন ছাড়া কল্পনাই করতে পারি না, এখন তো সেখানে কিন্তু আমি 20 দিন ফোন নিয়ে কাটিয়ে দিলাম। বলছি না বাইরে থাকলে কি করে দিন রাত কেটে যায়, দিনের পর দিন কেটে যায়, সপ্তাহের পর সপ্তাহ কেটে যায়, বুঝতেই পারা যায় না।
আর ওখানে বসে বসে কপাল ঠুকতাম আমি কাছে, যে আজকে সবে মাত্র একটা রাত কাটলো, এখনও 13টা রাত। এই রাত গুনতে 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 যখন 14তম রাত এলো, 14 দিন পর যখন কোর্টে নিয়ে গেল, যখন জেলের ওই গাড়ির মধ্যে করে নিয়ে যাচ্ছে, জানলা দিয়ে দেখছি সবাই কত লাকি, সাইকেল চালিয়ে স্কুটি চালিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে মানুষজন যাচ্ছে, সবাই কত লাকি। তখন মনে হতো ঈশা আমাকেও যদি বার করে দিত এই টাইমে। যখন তোমাকে কোর্টে গিয়ে যখন মানে হিয়ারিং হলো, তারপরে এখন আবার পাঠিয়ে দিত? হ্যাঁ, মানে ওই 14 দিন পর কোর্টে নিয়ে গেল, তো কোর্টে তোলার পর ওই দিনও যখন হলো না, মানে বেল হলো না, ভীষণ ভেঙে পড়েছিলাম। যে প্রথমত তো কোনো অন্যায় করিনি, সেইখানে আবার 5 দিনের জন্য দিল, একটা শর্ট ডেট দিল। আমি তো ভাবছিলাম আবার 14 দিন দেবে, যেহেতু হলো না, তো যাই হোক 5 দিন পর দিই, কারণ 1 কোর্ট বললাম না, 14 দিনে ওখানে 1 কোর্ট ধরা হয়। তো আবার যখন ওই আদালতের মানে নিচে যেটা কাস্টাডি, মানে আদালতের ভিতরে যে কোর্ট লকআপ যেটা থাকে, সেখান থেকে যখন আবার গাড়িতে তুলে আবার জেলের দিকে নিয়ে যাচ্ছে, মানে আমার লিটারেলি তখন আর মানে কীরকম টাইপের একটা অবশ টাইপের হয়ে গেছি, যে আমি হয়তো আর বেরোবো না এখান থেকে। ওফো, সরি। থ্যাংক ইউ দাদা তোমার এটা শেয়ার করার জন্য। সাংঘাতিক একটা মেসেজ আমার মনে হয় লোকজনের কাছে পৌঁছালো এই পডকাস্টের থ্রুতে। আর তোমার জন্য একটা ছোট্ট গিফট। আরে বাপরে, যেহেতু তুমি হিরো, আরে না না, হিরো, তোমার জন্য একটা সানগ্লাস। থ্যাংক ইউ। আর যাই হোক, তোমার চোখের জল কিন্তু ইয়ে হয় না, তুমি এটা পরে একবার দেখো। আচ্ছা আচ্ছা, তোমার চোখের জল অনেক একদমই ধন্যবাদ, গিফট খুব ভালো লাগে আমার। ওয়াও, দারুণ দারুণ। তোমার চোখে এই তো সানগ্লাস মানাবে, চোখে কেমন জল লাগছে? মানাবে না। আপনারা একটু বলুন প্লিজ কেমন লাগছে, ঠিক আছে? আমি জানি ভালো লাগছে, চুলটা একটু ঠিক করতে হবে, বাকি সব। থ্যাংক ইউ দাদা, খুব ভালো লাগছে। আর থ্যাংক ইউ আশা, তোমাকেও অনেক ধন্যবাদ যে আমাকে এভাবে ডাকার জন্য। এসে খুব ভালো লাগলো, খুব অ্যাকচুয়ালি ভালো মানুষ তুই, হ্যাঁ তুইও ভীষণ ভালো মানুষ, খুব ভালো কাজ করিস। তোর কাজ আমি দেখি, আমার পরিবারের লোকজনও দেখে, এবং তোর কাজগুলো অন্যান্য তোর নিশে যারা কাজ করে তাদের থেকে অনেকের থেকে আলাদা, যে কারণে হয়তো তোর গ্রোথটাও খুব ভালো আসছে, এবং তোর আগামীর জন্য অনেক শুভকামনা রইল। এগিয়ে যা, লড়াই কর, বেঁচে থাক। থ্যাংক ইউ দাদা। আজকের পডকাস্টটা খুবই ইমোশনাল আর খুবই ইনফরমেটিভ আর খুব মজাদার ছিল। এখানে সব রকমের সাপ নিয়ে কথা হলো, তোমার এক্স এর ব্যাপারে কথা হলো না, সেটা নেক্সট টাইম হবে। আর তোমরা যদি চাও লেন্সকার্টের এই পার্টিকুলার সানগ্লাস বা দাদাকে এটা গিফট করা হয়েছে, সেই দুটোই চেক আউট করতে পারো, ডেসক্রিপশনের লিঙ্ক আছে। আজকে ভিডিও ধরে দেখা হচ্ছে পরের পডকাস্টে। বাই।